আচ্ছা, রিলায়েবিলিটি ডেফিনেশন ওয়াইজ তো এটা তো হচ্ছে তোমরা জানার কথা। রিলায়েবিলিটি মানে হচ্ছে এটা আমরা যদি একটা ইকুইপমেন্ট চিন্তা করি, যে একটা ইকুইপমেন্ট হচ্ছে একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইমে তার যে একটা স্পেসিফিক কন্ডিশন, সেই কন্ডিশনে সে কাজ করতে থাকে, মানে ফেইলার হবে না। এখানে স্পেসিফিক কন্ডিশন কথাটাই ইম্পর্টেন্ট। স্পেসিফিক কন্ডিশন বলতে যেটা মিন করে, যেটা হচ্ছে ধরো আমার হচ্ছে একটা ইকুইপমেন্টের একটা স্পেসিফিকেশন আছে, সেইভাবে তারা কাজ করবে। বা আমরা যে ফোন কিনি, ফোনের একটা স্পেসিফিকেশন থাকে, তাই না, যে ফোনটা এইভাবে এভাবে কাজ করে। বা ফ্যান, আমরা এই বাসায় ফ্যান আছে, ফ্যানের একটা নির্দিষ্ট আরপিএম আছে, যে হাইয়েস্ট এত আরপিএম সে দিতে পারে, লোয়েস্ট এত আরপিএম সে দিতে পারবে, মাঝখানে একটা চেঞ্জ অপশন আছে। তো এগুলো হচ্ছে স্পেসিফিক কন্ডিশন বা স্পেক বলতে পারো। তো রিলায়েবিলিটি হচ্ছে স্পেসিফিক কন্ডিশন। এই কন্ডিশনটা ইম্পর্টেন্ট, কারণ তোমার যদি এখন তোমার ফোনের যদি হচ্ছে কার্যকারিতা কমে যায়, তাহলে স্পেসিফিক কন্ডিশন হলো না, কারণ ফোন তোমার চলছে, ফোন দিয়ে তোমার মোটামুটি কথা আর যে বেসিক কাজ তুমি করতে পারছো, বাট যেভাবে অ্যাকচুয়ালি সেটা চলার মতো সেভাবে চলতেছে, হয়তো কোনো কোনো ফিচার নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু সেটা রিলায়েবিলিটি মেনটেন হবে না। ঠিক আছে, ওটা আমরা আসলে ফল্ট ট্রি অ্যানালাইসিস দিয়ে আরেকটু ভালো বুঝতে পারবো, যে হয়তো বা এমন কিছু ফাংশন তোমার কাজ করতেছে না, যেটার জন্য তুমি বেসিক ফাংশনের প্রবলেম হচ্ছে না, কোনো কথা বলা বা অন্য কিছু এগুলোতে প্রবলেম হচ্ছে, আর কিছু কিছু ফিচার কাজ করছে। তো এই পার্টিকুলার কিছু ফিচারের কিন্তু রিলায়েবিলিটি তার মানে হচ্ছে মানে ওটা হচ্ছে ওই ফিচার গুলো হচ্ছে ফেল, মানে ওখানে তুমি চিন্তা করো যেটা হচ্ছে ফেইলার হয়ে গেছে। তো সেই কারণে রিলায়েবিলিটি ডেফিনিশনে স্পেসিফিক কথাটা খুব ইম্পর্টেন্ট। স্পেসিফিক কন্ডিশনে যে কাজ করার কথা ছিল, সেই স্পেসিফিক কন্ডিশনে সে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড, রিলায়েবিলিটি আমরা হচ্ছে হিসাব করে একটা টাইম পিরিয়ড বেসিসে, যে ধর 1 বছর, 10 বছর, বা 10 ঘন্টা, 100 ঘন্টা, এটার পার্সপেক্টিভ পর্যন্ত, মানে ওই পার্সপেক্টিভ হিসেব করে যে অত টাইম সে হচ্ছে স্মুথলি কাজ করে। তো এটাই হচ্ছে আমার লাইব্রেরি। ঠিক আছে, এটা দেখো ডেফিনিশন শুরুতে এটা দেয়া আছে। তারপর এখানে কিছু জেনারিক কথাবার্তা আছে। এখানে বলছে যে তোমার একটা ইকুইপমেন্টের রিলায়েবিলিটি অনেকগুলো ফিচারের উপর ডিপেন্ড করে, প্রোডাক্ট কোয়ালিটি ডিপেন্ড করে, প্রফিটেবিলিটি, প্রোডাকশন ক্যাপাসিটি কেমন ছিল, ঠিক আছে, এবং কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এখানে দেখো সেলস, মার্কেটিং, প্রোডাকশন স্কেডিউলিং, এগুলো অনেকগুলো জিনিস দিচ্ছে। জাস্ট একটা টপিক নিয়ে আমি বলে দিই, তোমরা নিজেই বুঝবা কেন ওগুলো বলছি রিলায়েবিলিটি জন্য। সেলস এন্ড মার্কেটিং কথাটা এখানে কোন সেন্সে বলতে পারে, সেলস এন্ড মার্কেটিং জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা এর আগেও পড়ছি, রিলায়েবিলিটি কেসে পড়ি আমরা অন্য কেসে পড়ছি, যে মার্কেটিং ডিপার্টমেন্ট কিভাবে মার্কেটিং তোমার হচ্ছে একটা প্রোডাক্টের মার্কেটিং করতেছে, সেটা ইম্পর্টেন্ট। হয়তোবা তোমার প্রোডাক্টের যে ফাংশন হয়তোবা 5 বছর ভালো চলবে, বাট মার্কেটিং ডিপার্টমেন্টের মার্কেটিং ধরো 10, ঠিক আছে, যে 10 বছর বলতেছে অনেক ভালো চলবে, বাট আসলে কিন্তু সেটা চলবে না। ওইটার পার্সপেক্টিভে আমি যখন রিলায়েবিলিটি হিসাব করবো, তখন কিন্তু আমার প্রোডাক্টের রিলায়েবিলিটি ভালো হবে। ঠিক আছে, যাই হোক, এগুলো হচ্ছে জেনারেল কথাবার্তা যেটা বললাম। এখন তোমাদেরকে এই কার্ডটা একটু বলি। এই কার্ডটা তোমাদেরকে এর আগে পড়াইছিলাম কি, কালকে খুঁজতেছিলাম তোমাদেরকে এই না ম্যাম, কার্ডটা পড়াইছি কি, পড়াইছি। আচ্ছা, এই কার্ডটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাকে বলা হয় করার নাই বাচ্চার মনে হয় কার্ড। ম্যাম। আচ্ছা ঠিক আছে, তা আমি হচ্ছে তোমাদের লাস্ট লেকচার গুলা মানে খুঁজতেছিলাম, আমার কাছে মনে হলো পড়ে নাই। এটাকে বলা হয় বাচ্চার কার্ড, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। বাচ্চার কার্ড দিয়ে হচ্ছে আমার ফেইলার বা একটা কিছু ইয়ার আউট কিভাবে হবে সেটা ডিসক্রাইব করা হয়। এটা একটা তোমার ডিস্ট্রিবিউশন মশলা, ঠিক আছে। বাচ্চার কারোর যে কনসেপ্টটা, এটাকে প্রথম যে পিরিয়ডটাকে বলা হয় এই যে এই portion-টা। যদিও এখানে বার্ন ইন পিরিয়ড বলা হয়েছে, বাট আসলে হচ্ছে এটাকে বলা হয়, এটার অ্যাকচুয়ালি নাম, এই নামটা ইউজ করা হয়, বাট সবচেয়ে কমন নাম হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি। ইনফ্যান্ট মর্টালিটি শুনলে মানে জিনিসটার মিনিং আসলে আমরা কি বুঝছি, যে নর্মালি বাংলাদেশে আমরা যখন বলি ইনফ্যান্ট মর্টালিটি রেট বেশি, এটা আসলে আমরা কি মিন করি, যে যে একেবারে বাচ্চা হওয়ার সাথে সাথে মারা যাওয়ার প্রবণতাটা কেমন। এইখানে আসলে এইটার মেইন বেসিক কনসেপ্টের সাথে মিল আছে কোনটা, তুমি যদি একটা সিস্টেম ডিজাইন করতে পারো, একটা প্ল্যান তোমার ডিজাইন করতে পারো, বা একটা তোমার হচ্ছে একটা ইকুইপমেন্ট বলো, বা ইকুইপমেন্ট তো না, ইকুইপমেন্ট সিঙ্গেল ইকুইপমেন্ট না বলে আমরা বলতে পারি যে ধরো একটা মেশিন হচ্ছে, তো একটা মেশিন যখন ফুললি প্রিপেয়ার একটা মেশিন, তো এটার একটা ভালো প্রবণতা আছে যে শুরুতেই সে হচ্ছে ব্রেকডাউন করবে। ঠিক আছে, শুরুতেই তার ব্রেকডাউন যাওয়ার প্রবণতা অনেক বেশি। দেখো এই যে ইনিশিয়াল পয়েন্টে তার হচ্ছে ফেল করার প্রবাবিলিটি অনেক বেশি। তারপর এই প্রবাবিলিটিটা
ব্যবহারের সাথে সাথে একটু হতে থাকে। এটাকে বলা হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট। কাইন্ড অফ ধরো কনসেপ্ট এরকম যে বাচ্চা কাচ্চা মানে বাচ্চা যখন হয় তখন শুরুতেই তার অনেক বেশি সেন্সিটিভ, অনেক অনেকের অনেক বেশি রোগ এগুলো হতে পারে, জিনিসটা অনেক বেশি সেন্সিটিভ যে মানে মারা যাওয়ার একটা চান্স থাকে, প্রবণতা এই জিনিসটা এখানে হোয়াট এভার। মেইন কথা হচ্ছে যে শুরুতে একটা সিস্টেম বা মেশিনের হচ্ছে ফেল করার প্রবণতাটা বেশি। কারণ আমরা তো ধরো, কারণ এর আগে তো জিনিসটা সব হচ্ছে ক্যালকুলেটিভ করে হচ্ছে করা হয়েছে, তখন জিনিসটা ফার্স্ট হচ্ছে মানে তার কার্যকারিতা শুরু করবে, তখন ভিতরে কোনো ফল্ট না বলো বা যে কারণেই বলো ফেল করার প্রবণতাটা অনেক বেশি। বাট আস্তে আস্তে দেখো এই প্রবণতাটা কমে যায়। তার মানে কি, একটা একটা জিনিসের একটা ডিজাইন বা একটা মেশিন বলো বা আমি ল্যাপটপের উদাহরণটাই রেখে, যে আমার এক ফ্রেন্ড হচ্ছে একটা ল্যাপটপ কিনেছিল, তো ওর ল্যাপটপটা ওই টাইমে প্রাইস বলো কনফিগারেশন বলো সব দিক থেকে খুবই ভালো লাগছিল, আরো ধরো 4-5 বছর আগের কথা। বাট হচ্ছে আমাদের বাকি যেটা ল্যাপটপ ছিল সেই তুলনায় কিন্তু কনফিগারেশনের দিক থেকে প্রাইস দিক থেকে কোনোটাই হচ্ছে অত ভালো ছিল। বাট ওর ল্যাপটপেও কিছুই করতে পারে, ল্যাপটপ শুরু থেকেই ডিস্টার্ব, শুরু থেকেই হ্যাং করে। তো এটা আমরা বলতে পারি কি ওটা ওর ল্যাপটপটা আসলে ডিফেক্ট, ধরো হচ্ছে ল্যাপটপটা যতদূর সম্ভব এইচপি ছিল। তো এইচপি ল্যাপটপ তো আসলে অনেকেই ইউজ করে, এরকম তো না যে ব্র্যান্ড খারাপ বা সামথিং লাইক দ্যাট। তো মানে এটা চিন্তা করলে কি মনে হয় যে ওর ল্যাপটপটা তাহলে মানে অনেক একটা লটের মধ্যে একটা দুটো ডিফেক্টিভ থাকে, মেবি ও ল্যাপটপটা ডিফেক্টিভ ছিল কারণ শুরু থেকেই কেমন আর ল্যাপটপটা ডিস্টার্ব করে। ঠিক আছে, ও বেশি দিন ইউজও করতে পারে, একেবারে বোধ হয় 1 বছর বা 1.5 বছর পরেই মানে পুরাই ওয়েস্ট হয়ে গেছে। শুরু থেকে আসলে ডিস্টার্ব তো, তো ও টেনে টুনে কোনো রকম করে পরে একেবারে চেঞ্জ করা লাগে। তো তার মানে এটা চিন্তা করে থেকেই ডিস্টার্ব হচ্ছে কাইন্ড অফ তুমি এর সাথে কম্পেয়ার করছো ল্যাপটপ কিনি, তখন কিন্তু ভালো সার্ভিস দেয় তাই না, অনেক ফাস্ট থাকে সফটওয়্যার গুলো, তোমার হচ্ছে বিভিন্ন একটা মানে হেভি সফটওয়্যার যখন আমরা ইনস্টল করি সমস্যা হয় না, ভালোভাবে রান করে। তারপর হচ্ছে ভাইরাসও থাকে না, ঠিক আছে, মানে সবকিছু স্মুথলি চলে যায়। বাট আস্তে আস্তে কিন্তু ল্যাপটপ কি হয় হচ্ছে ল্যাপটপ তো 3-4 বছর অটোমেটিক্যালি ভালো থাকে, তারপর থেকে ল্যাপটপ স্লো হয়ে যায় বা বেশি সফটওয়্যার ইনস্টল করলে সমস্যা হয়, আরো যেসব প্রবলেম হয় কি হোয়াট। সো হচ্ছে তার ওই জিনিসটাকে আমরা বলবো উইয়ার আউট, এটাকে ইউজফুল লাইফ পিরিয়ড করছে বা এটাকে উইয়ার আউট, সরি উইয়ার আউট টাইপ আসে। ইউজফুল লাইফ পিরিয়ড ছিল একটা আরেকটা নাম ছিল, মনে আসতেছে না। দেখো উইয়ার আউট টাইপ আসে তো, হ্যাঁ। তো এইটাকে বুঝে মানে মিন করে যে তোমার হচ্ছে এখানে হচ্ছে ফেলার রেটটা দেখো কনস্ট্যান্ট, এখানে হচ্ছে ফেলার রেটটা কনস্ট্যান্ট, তোমার আসলে এই পর্যন্ত ধরো এখানে যে আচ্ছা যেটা বলতেছি আমাদের হচ্ছে এইখানে যে টাইম ফ্রেমটা ধরো দেওয়া আছে, ঠিক আছে, যে এখানে তার মানে এই টাইম পিরিয়ড পর্যন্ত দেখো সে খুব ভালো কাটে, এবং এখানে হচ্ছে আমার কিন্তু ফেলার রেটটাও কনস্ট্যান্ট। এখানে যদি কোনো কারণে ফেলার হয় সেটা মানে কাইন্ড অফ বলা যায় যে হতে পারে এই এই স্টেজে ফেলার হতে পারে, বাট এই স্টেজে আমার ফেল করার প্রবাবিলিটি অনেক বেশি কম, ঠিক আছে। আর হচ্ছে তোমার উইয়ার আউট যে পিরিয়ডটা, এটা হচ্ছে যে তোমার আমার একটা জিনিস আমি ব্যবহার করতেছি, আমি একটা ফোন ইউজ করতেছি, একটা ল্যাপটপ ইউজ করতেছি, একটা আইপ্যাড ইউজ করতেছি, বা আরো অনেক উদাহরণ থাকতে পারে, আমি জিনিস ইউজ করতেছি, বা আমাদের বাসায় ধরো একটা ফ্রিজ ইউজ করা হচ্ছে বা একটা ওভেন ইউজ করা হচ্ছে, সবকিছুর একটা সার্টেন টাইম থাকে, 5 বছর 10 বছর, বা এরপর হচ্ছে তার মানে অটোমেটিক্যালি তার হচ্ছে ইফেক্টিভনেস সব কমে, ওটা হচ্ছে উইয়ার আউট। উইয়ার আউট পিরিয়ড কম কমবে এটাই ন্যাচারাল। উইয়ার আউট পিরিয়ডের আগের পোর্শনটাকে আমরা বলবো ইউজফুল লাইফ। এখন আমি যেটাকে ধরো প্রেডিক্ট করতেছি যেটা ইউজফুল লাইফ পিরিয়ড হচ্ছে সাপোজ 10 ইয়ার্স, বা তার যদি আসলে ইউজফুল লাইফ পিরিয়ড 5 বছরের পরে উইয়ার আউটে চলে যায়, তাহলে কিন্তু আমার রিলায়েবিলিটি হিসাবে বেশি, ঠিক আছে। আর না হলে আমার প্রোডাক্টের মধ্যে কোনো হিডেন কস্ট, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার হচ্ছে বাচ্চার কার্ভ, এই কার্ভের সাহায্যে হচ্ছে আমরা যে কোনো জিনিস ডিজাইন করে সেটার রিলায়েবিলিটি হিসাব করতে পারি বিভিন্ন স্টেজ, বা বিভিন্ন স্টেজে এটার হ্যাজার্ড রেটটা কেমন হতে পারে সেটা হিসাব করতে, ঠিক আছে। এখানে দেখো কিছু যে রিজন দেয়া আছে। আচ্ছা, এই যে দেখো এই যে ওদেরকে যেটা বলছিলাম যে বার্নিং পিরিয়ড, বা এটাকে মেইন নাম হচ্ছে ইনফ্যান্ট মডেলিং পিরিয়ড, ব্রেকিং পিরিয়ড, ডিবাগিং পিরিয়ড, এত নাম পড়া লাগে, কারণ তো ইনফ্যান্ট মডেল রেট নামটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট।
তারপরে এখানে দেখো ইউজফুল লাইফে হচ্ছে হ্যাজার্ড রেট কনস্ট্যান্ট থাকে, ফেইলারটা র্যান্ডমলি বা আনপ্রেডিক্টেবলি হতে পারে। কিছু কমন রিজন দিচ্ছে, দেখো ইনসাফিসিয়েন্ট ডিজাইন মার্জিন, তারপর হচ্ছে এই যে কারেক্ট এনভায়রনমেন্ট ইউজ করতে মানে করা হচ্ছে না সেটার জন্য হতে পারে, তারপর আনডিটেক্টেবল ইফেক্ট হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আনএভিটেবল ফিচার এইসব। তারপর এখানে দেখো, তারপর হচ্ছে আমাদের উইয়ার আউটের হচ্ছে রিজন গুলো আমরা সবাই বুঝতে পারছি, এটা হচ্ছে নর্মাল এজের সাথে সাথে এটার কার্যকারিতা কমতে থাকবে, ঠিক আছে, বা এটার মেইনটেনেন্সটা ঠিক করে করা হয় না, ওকে, বা কম্পোনেন্টের লাইফ হচ্ছে রিলেট, ঠিক আছে, ফ্রিকশনের কারণে হতে পারে, করশন দেখো ইনকারেক্ট ওভারঅল প্র্যাকটিস, ঠিক আছে, তো এইগুলো তো কমন। এখন এখানে দেখো, এখানে রিলায়েবিলিটি মেজারে বলা আছে, রিলায়েবিলিটি ফাংশনটা ডিফাইন করা আছে। খেয়াল করো, আমরা রিলায়েবিলিটি, আচ্ছা একজন হাত তুলছে, বলো তুমি করে হাত তুলছো। ম্যাম হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম বলো বলো। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আসতেছে না, কোনো মাইক্রোফোনটার মনে সাউন্ডে হয় কিছু ডিস্টার্ব। প্রবলেম মানে আওয়াজ আসতেছে না, সাউন্ড আসতেছে ম্যাম, কিন্তু পিচটা অনেক হাই, এই জন্য মানে কানে লাগতেছে, কিছুক্ষণ পর পরে দেখা যাচ্ছে আবার ব্যাকগ্রাউন্ড তাই নয়েজে একো হচ্ছে একটা। আচ্ছা এক যদি সেকেন্ড দাঁড়াও তো কাইন্ডলি একটু অন্য যদি হেডফোন বা যদি মাইক্রোফোন ইউজ করতেন তাহলে একটু সুবিধা হতো আচ্ছা মনে এক হয়। সেকেন্ড দাঁড়াও, আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা আসলে এই হেডফোনটাই সবচেয়ে ভালো, অন্যটাতেই বরং নর্মালি ডিস্টার্ব হয়ে যেতে ইউজ করতে আছে। দাঁড়াও আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের রিলায়েবিলিটি ফাংশনটা দেখো, যে তোমার আমাদের হচ্ছে রিলায়েবিলিটি, এই যেটা আরটি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে এটা রিলায়েবিলিটি কত, তোমাদেরকে বললাম যে রিলায়েবিলিটি আসলে সময়ের সাপেক্ষে হিসাব করতে হয়। এবং দেখো এই এফটা হচ্ছে আমার ফেইলার, মানে ওই টাইমে ফেল করার প্রবাবিলিটি। সো ওটাতে আসলে টোটাল ফেল করার প্রবাবিলিটি আর টোটাল ফেল না করার প্রবাবিলিটি, এটাই আসলে রিলায়েবিলিটি, ঠিক আছে, সরি রিলায়েবিলিটি না, এই দুটোর যোগফল হচ্ছে 1। সো আমাদের রিলায়েবিলিটি যেটা ফেল না করার প্রবাবিলিটি, সেটা সমান সমান হচ্ছে 1 মাইনাস ফেল করার প্রবাবিলিটি। এবং দেখো এএফটিটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, যেটা তোমরা জানো পড়ে মানে এর আগে প্রবাবিলিটি বা যে কোনো কি বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা ডেনসিটি ফাংশন থাকে। ডেনসিটি ফাংশন কি, এটা কি মনে আছে কারো? ডেনসিটি ফাংশন বলতে কি বোঝায়, বলতে পারবা? ম্যাম একটু রিকল করে দেন। আচ্ছা, ডেনসিটি ফাংশন বলতে যেটা বোঝায়, আর বলি, তোমরা তো একেবারে সিম্পলটা দেখাই, সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। ডেনসিটি ফাংশন বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট টাইমে, ধরো একটা নির্দিষ্ট সময়ে ওটার প্রবাবিলিটি কত। যেমন আমি এই সময় বলছি এটা প্রবাবিলিটি এত, আবার এখানে ধরো এখানে তো আসলে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা আসলে আমরা সময় না দিয়ে করি, আমরা অন্য ভ্যালু দিয়ে করি, যে মিনের মানে ভ্যালুটা হচ্ছে মানে বেশি থাকার প্রবাবিলিটি, ভ্যালুটা কম থাকার প্রবাবিলিটি, ঠিক আছে। যাই হোক, তো এইখানে এতে প্রবাবিলিটি কত, এখানে এর প্রবাবিলিটি হচ্ছে এত, ঠিক আছে। এটা হচ্ছে ডেনসিটি ফাংশন, বা এটাকে বলা হয় পিডিএফ, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এটা হচ্ছে যে কোনো মোমেন্টে এটার প্রবাবিলিটি কত, বা আমরা রিলায়েবিলিটি ক্ষেত্রেও হিসাব যদি করি, আমরা আমরা ফেইলারের ক্ষেত্রেও যদি আমরা যেটা করতেছিলাম যে ফেল করার প্রবাবিলিটি, সেটার জন্য এই ছোট হাতের এফটিটা হচ্ছে ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ডেনসিটি ফাংশন, যেখানে হচ্ছে যে ধরো আমার ওই থ্রু আউট দ্য টাইম তার ফেল করার প্রবাবিলিটির একটা ডিস্ট্রিবিউটেড ফাংশন, যেটা সামেশন করা হয়, ঠিক আছে। সামেশন করে তুমি ওই টাইমের টোটাল হচ্ছে কি বলে ফেল করার যে ডিস্ট্রিবিউশন মানে প্রবাবিলিটি, সেটা বের করতে পারবা। তারপর 1 থেকে ওটা বাদ দিলে আমরা রিলায়েবিলিটি বের করে ফেলবো। এটা ছিল আমাদের পিডিএফ, ঠিক আছে। আর সিডিএফ আছে একটা, সিডিএফ হচ্ছে কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন। কিউমুলেটিভ আর পিডিএফ এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ভালো পার্থক্য আছে। এইটা থাকে সবসময় কিসে বলো, এটা থাকে ছোট হাতে, ঠিক আছে, আর এইটা থাকে হচ্ছে অলওয়েজ বড় হাতে, ওকে। এটা থাকে হচ্ছে অলওয়েজ বড় হাতে। এবং এখানে দেখো আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এখানে বড় হাতের বলতে এটা কি মিন করে, এটা আমার নিজেরই, আমি যখন পড়তাম আমার কাছে উল্টাপাল্টা লাগতো, এলোমেলো লাগতো এই জিনিসটা, বরং সিডিএফটা বেশি ইজি। এই সিডিএফটা হচ্ছে তুমি প্রত্যেকটা মোমেন্টে প্রবাবিলিটির সামেশন করতেছো। ধরো এখান থেকে আমরা স্টার্ট করতেছি, এখান থেকে এটা স্টার্ট হচ্ছে, তাহলে প্রথমে কত, তারপর দেখো এটা সামেশন হইতে থাকবে, ঠিক আছে, যে এখানে হচ্ছে কতটুকু, এখানে মানে কি 0 থেকে এই টাইম পর্যন্ত টোটাল প্রবাবিলিটি, আর এখানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের প্রবাবিলিটি। ধরো
এখান থেকে এটা হচ্ছে 0, এটা হচ্ছে টাইম টি, ঠিক আছে? তাহলে সিডিএফ কি হিসাব করতেছে? সিডিএফ হিসাব করতেছে 0 থেকে টি পর্যন্ত এটা টোটাল প্রবাবিলিটি কত। আর পিডিএফ হিসাব করতেছে 0 তে প্রবাবিলিটি এত, এখানে এত, এখানে এত, টি তে এত, ও কিন্তু টোটাল হিসাব করতেছে না, হচ্ছে একটা ইনস্ট্যান্টিনিয়াস মোমেন্টে প্রবাবিলিটিটা কত হতে পারে সেটা হিসাব করছে। বুঝছো? এটা হচ্ছে পিডিএফ আর সিডিএফ এর পার্থক্য। তার মানে আমরা এখন যতগুলা বড় হাতের এরকম দেখবো, আপার কেসে দেখবো, আপার কেস লেটার, সেগুলো আমরা বুঝবো সেটা হচ্ছে ওই ডিস্ট্রিবিউশনের আমরা সিডিএফ, ঠিক আছে? আমরা আসলে সিডিএফ গুলাই বের করি, ওকে? আর পিডিএফটা হচ্ছে আসলে ইনস্ট্যান্টেনিয়াস যেটা প্রবাবিলিটি, ঠিক আছে? নর্মালি আমরা যখন একটা ডিস্ট্রিবিউশন ফার্স্টে ফিগার ড্র করা হয়, ডিস্ট্রিবিউশন নিয়ে মানে পড়াশোনা করা হয়, তখন সবসময় আমরা কিন্তু প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা নিয়ে স্টাডি করি, দেন তারপর আমরা সিডিএফ এ যাই সবসময়, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে দেখো, এটা গেল। আচ্ছা, এটা দেখো, এটা আরো একভাবে এক্সপ্লেন করা যায়। এই এক্সপ্লেনেশনটা, এটা আমাকে কেউ বলতে পারবা কেন এই জিনিসটা দিচ্ছে? দেখো, আবার আমি এই জিনিসটা কালকে নিজেও আমি অনেকক্ষণ চিন্তা করতেছিলাম, বা জিনিসটা আসলে খুবই ইজি, ইনস্ট্যান্ট দেখে মাথায় আসে না, ঠিক আছে? তোমাদেরকেও বলি, এটা কিন্তু যে পারলে 1 সেকেন্ডে পারতে পারে, এটা খুবই ইজি একটা জিনিস। যে দেখো, ম্যাম, ওই যে টি মুভমেন্ট থেকে মানে ওই সাইডে নরমাল ডিস্ট্রিবিউশনে তো এটা ইনফিনিটি পর্যন্ত ধরা হয়, তার মানে 1 - 0 টু টি যেটা, ওইটাই হলো ওই যে টি থেকে ইনফিনিটি, কারণ ওইটার পরে বাকি থাকে এইটা। না আমি তো সেটা সেটা তো বুঝতে পারছি। এখন এখন তুমি সেটার সাথে রিলায়েবিলিটির হিসাবটা বলো আমাকে। এটা তো ঠিক আছে যে তুমি যেটা বলো 1 - 0 থেকে টি, রিলায়েবিলিটির হিসাবটার সাথে মিলাও যে টি সময়ের রিলায়েবিলিটি, মানে আমি যেটা মিন করছি যে রিলায়েবিলিটির হিসাবটা, যে টি সময়ে আমার হচ্ছে একটা সিস্টেম বা প্রোডাক্টের রিলায়েবিলিটি ইকুয়াল টু টি থেকে ইনফিনিট সময় ওটার failure সমান। এই লাইনটার মানে কেন, এটা আমাকে বলো। বুঝতে পারছো? এটা তো ঠিক আছে, 1 থেকে ওটা সাবট্রাক্ট রিলায়েবিলিটি করলে আর এটাই আসবে। ফেলিওরের আমরা আসলে যোগফল অন, হ্যাঁ, মানে ফেলিওর আর রিলায়েবিলিটির যোগফল অন, এই জন্য ফেইলিয়ারের প্রবাবিলিটির যোগফল তো 1, ঠিক আছে না? এখানে এখানে হিসাবটা একটু অন্যরকম, তুমি অনেকটুকু গেছো। এটা কেমন জানো, আমি জাস্ট বলি তোমাকে। ধরো শুরুর দিকে ধরলাম আমার প্রোডাক্টটা হচ্ছে ভালো ছিল, ইনফ্যান্ট মর্টালিটি রেট হচ্ছে আমি অতিক্রম করে ফেলছি, ইনফ্যান্ট টাইম মর্টালিটি রেট টাইমে হচ্ছে সে ফেল করে নাই। সো আমি নর্মাল হিসাবে যদি চিন্তা করি যে আমার শুরুর দিকে এটা, ধরো এটা ভালো কাজ করতেছে, ঠিক আছে? শুরুর দিকে এটা ভালো কাজ করতেছে, সো শুরুর দিকে আমি ধরে নিলাম, জাস্ট ধরে নেওয়ার জন্য, যে আমার রিলায়েবিলিটিটাই বেশি, ঠিক আছে? আর এফটিটা কি কম, তাই না? আচ্ছা, এখন ওভার দ্য টাইম আমার রিলায়েবিলিটি কমতেছে আর ফেলার প্রবাবিলিটি বাড়তেছে। তো জিনিসটা এভাবে চিন্তা করো যে যখন আমার ইনফিনিট টাইমে চলে যাচ্ছে, তখন আমি ধরে নিচ্ছি যে আমার রিলায়েবিলিটি তখন 0 হয়ে গেছে, কারণ ইনফিনিট টাইমের মধ্যে আমি ধরে নিচ্ছি সে ফেল করবে, আর আমার ফেলার প্রবাবিলিটি তখন 1 হয়ে গেছে। 1 কিন্তু এটা একটা জিনিস বুঝতে হবে তোমাকে, যে ধরো আমি যদি ফেইলার প্রবাবিলিটিটা হিসাব করি, ঠিক আছে? যে ফেইলার প্রবাবিলিটিটা আমি হচ্ছে 0 থেকে ইনফিনিট পর্যন্ত যদি আমি হিসাব করি, 0 থেকে আমার ইনফিনিট পর্যন্ত আমি হিসাব করি, তাহলে কিন্তু আমার ফেইলার প্রবাবিলিটি টোটাল প্রবাবিলিটি আমার এভারেজ কিন্তু 1ই আসবে, তাই না? এখন আমি 0 থেকে টি পর্যন্ত যখন হিসাব করতেছি, তখন আমি একটা সার্টেন ভ্যালু পাচ্ছি। তাহলে সেটা যখন আমি 1 থেকে সাবট্রাক্ট করতেছি, তখন কিন্তু আমি পেয়ে যাব হচ্ছে রিলায়েবিলিটি। সেটা 1 থেকে সাবট্রাক্ট করার রিলায়েবিলিটির ভ্যালু, আর বাকি এইটুকু যেটা থাকতেছে সেটাও কিন্তু একই, এই 1 থেকে সাবট্রাক্ট করা বাকি ওই ভ্যালুটাই। তো তাই ওটাকে কিন্তু আমরা ডিরেক্ট রিলায়েবিলিটির সাথে মার্জ করে দিতেছি। মানে বুঝতে পারছো আমার কথাটা? আমরা বলতে পারি যে পরবর্তী সময়ে টি থেকে ইনফিনিট সময় ওটার ফেল করার যে প্রবাবিলিটি আর এখন 8টি সময়ের রিলায়েবিলিটি সেম। বুঝছো আমার কথাটা? বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম তাহলে কি এটা কনস্ট্যান্ট থাকে? কনস্ট্যান্ট বলতে না না না, কনস্ট্যান্ট থাকবে না। আমি জাস্ট তোমাদের উদাহরণের জন্য এখানে বলছি যে আমরা কম বেশি ধরে নিলাম। আমি জাস্ট তোমাকে যেটা মিন করলাম, যে ধরো 0 থেকে ইনফিনিট পর্যন্ত যদি আমি রিলায়েবিলিটি হিসাব করি, আমি হচ্ছে কি আমার এভারেজ আমার রিলায়েবিলিটি, আমি সরি রিলায়েবিলিটি না, সরি ফেইলের প্রবাবিলিটি হিসাব করি, আমার ভ্যালুটা কিন্তু 1ই আসবে, ঠিক আছে? তো 0 থেকে টি সময়ে এটার যে প্রবাবিলিটি বা যেটা আমি বের করতেছি, আর রিমেইনিং যেটা থাকছে সেটাই তো আসলে এই সময়ে আমার রিলায়েবিলিটি থাকতেছে, কারণ এই সময়ে ওইটুকু ফেলার প্রবাবিলিটি নাই।
মানে জিনিসটা আমি কি বলবো, জিনিসটা আসলে মৌখিক ব্যাখ্যাটা একটু বোঝা একটু টাফ, ঠিক আছে? যে মৌখিক যে ব্যাখ্যাটা, এমনি ইকুয়েশন থেকে তো বোঝা যাচ্ছে, যেটা যে তোমাদের একজন বললো যে 1 - 0 থেকে টি এফ টি করলে তো আসলে টি থেকে ইনফিনিটি চলে, মানে আমি জাস্ট বললাম যে মৌখিক ব্যাখ্যাটা হচ্ছে এটা, ঠিক আছে? ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস, আর সমস্যা নাই, এটা যখন নিজেরা পড়তে যাবে, আমার সবসময় যেটা হয়, আমি নিজে যখন পড়তে যাই আমার কনসেপ্ট আর একটু ক্লিয়ার হয়, ঠিক আছে? হয়তো তোমাদের আর তোমাদের সাথে যখন কথা বলি, আমি চেষ্টা করি মাঝে মাঝে কথার মধ্যে দেখা যায় ভুলও চলে আসে, কারণ তোমরা যদি এখন ধরায় দিতে মানে ধরায় না দাও, দেখা যাবে আমিও স্কিপ করে চলে যাচ্ছি, ঠিক আছে? কথার মধ্যে চলে আসে। তো নিজে তোমরা যখন পড়তে যাবা তখন জিনিসটা আরেকটু ভালো বুঝবে, চিন্তা করলেই বুঝতে পারবা যে কেন আমার এইটা সমান সমান এইটা আসছে, নট জাস্ট বাই ম্যাথমেটিক্যাল প্রুফ, এটার সিগনিফিকেন্সটা কি। তোমাদের এক্সামে একটা জিনিসের সিগনিফিকেন্সও তো আসতে পারে না? তো এইটার সিগনিফিকেন্সটা কি? ওকে, আচ্ছা, এটা গেল। আর এখানে দেখো আরেকটা আমার সূত্র মানে আমার উদাহরণ আছে, যখন হচ্ছে উদাহরণ না সরি ইকুয়েশন আছে, এটা হচ্ছে যখন আমার হ্যাজার্ড রেট, যেটা ল্যামডা হচ্ছে হ্যাজার্ড রেট, দেখবা ল্যামডা হচ্ছে পরে দেখবা আমরা ফিক্স ধরা হয় ম্যাক্সিমাম সময়, বাট এখানে হচ্ছে মানে হ্যাজার্ড রেট যখন টাইম ডিপেন্ডেন্ট, আসলে কিন্তু হ্যাজার্ড রেট টাইম ডিপেন্ডেন্ট, কারণ হচ্ছে আমরা তোমাদেরকে মাত্রই বললাম যে আমরা দেখলাম যে হচ্ছে বাচ্চা কার্ভ দেখলাম, যেখানে ইনফ্যান্ট মডারেট রেট আছে, তারপর হচ্ছে আমার ইউজফুল লাইফ পিরিয়ড আছে, তারপর হচ্ছে উইয়ার আউট রিজিয়ন আছে, তার মানে ডেফিনেটলি প্রত্যেকটা রিজিয়নের আমার হ্যাজার্ড রেট হচ্ছে ডিফারেন্ট, বা হ্যাজার্ড রেটের ডিস্ট্রিবিউশনটাই ডিফারেন্ট, ঠিক আছে? ওই বাচ্চা কার্ভে কিন্তু আসলে 3টা ডিস্ট্রিবিউশন একসাথে হচ্ছে, ঠিক আছে? ওটা মিলে কিন্তু বাচ্চা কার্ভটা ফর্ম করে, ওকে? তো ওইরকম আর কি, ম্যাক্সিমাম সময় আসলে হ্যাজার্ডের টাইম ডিপেন্ডেন্ট হয়। আমরা যখন এইসব আসলে বেসিক ক্যালকুলেশন গুলো পড়ি, তখন আমরা পড়ি হচ্ছে জাস্ট যে হ্যাজার্ড রেটটা আমরা ফিক্স ধরে এমটিটিএফ বের করা বা এমটিবিএফ মানে মিন টাইম বিটুইন ফেলার, মিন টাইম টু ফেলার, এগুলো যখন পড়ি আমরা বেসিকটা সবসময় ধরি যে হ্যাজার্ড রেট কনস্ট্যান্ট, মানে ইউজফুল লাইফ পিরিয়ড যেটা, সেটা তো ম্যাক্সিমাম হিসাব করা হয়। বাট আমাদের যে ওই যে প্রথম যে রিজন ইনফ্যান্ট মর্টালিটি রেট আর হচ্ছে আমাদের উইয়ার আউট, এই দুটাতে কিন্তু হ্যাজার্ড রেট টাইম ডিপেন্ডেন্ট। তো এরকম যে তুমি টোটালি যখন একটা ডিস্ট্রিবিউশন চিন্তা করবা, এই টোটাল বাচ্চার কার্ভে বা টোটাল একটা সিস্টেম বা প্রোডাক্টের তুমি লাইফ সাইকেল চিন্তা করবা, তখন কিন্তু ডেফিনেটলি তোমার হ্যাজার্ড রেটটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্টই হবে, ঠিক আছে? তোমার হচ্ছে প্রোডাক্টের শুরু থেকে নিশ্চয়ই প্রোডাক্ট ফেলের পর্যন্ত কখনোই তোমার হচ্ছে হ্যাজার্ড রেট ফিক্স থাকবে না। তো এইখানে সেটারও দেখার একটা ফর্মুলা দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা সোজা ম্যাথ দেবো, গুলো পারবা তোমরা, সোজা দেখো ম্যাথ। দেখো এখানে একটা ইলেকট্রিক মোটরের কথা বলছে, যে ইলেকট্রিক মোটরে হচ্ছে এই যে টাইম টু ফেইলারের ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পিডিএফ, যেটা তোমাদেরকে বললাম ছোট হাতের মানেই পিডিএফ। যেমন আমরা কিন্তু এখানে রিলায়েবিলিটি বড় হাতে, কারণ আমরা কিন্তু সিডিএফ বের করছি, কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন, ঠিক আছে? মানে 0 থেকে টি সময় পর্যন্ত টোটাল রিলায়েবিলিটি বের করছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে বলে দিচ্ছে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা হচ্ছে আমার ফেইলার ডিস্ট্রিবিউশন, টি সমান সমান টাইম, ল্যামডা সমান মোটর ফেইলার রেট, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যে আর টি সমান সমান হচ্ছে আমি যে এখানে দেখো এটা ইনসার্ট করে করছে, এটা ইনসার্ট করে আমার এই মনে হয় না এখানে দরকার আছে, কারণ এখানে কিন্তু কোথাও কি বলছে যে আমার হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট কথাটা বলছে? টাইম ডিপেন্ডেন্ট কথা তো বলে নাই। হ্যাঁ, টাইম ডিপেন্ডেন্ট কথা বলে না, হ্যাঁ ঠিকই আছে, এই কারণে তো সরি আমি ভুল দেখলাম, এই সূত্র ইউজ করছে, এটা ইউজ করছে, এটা ইউজ করছে 12.1 ইউজ করছে, আমি আরো ভাবতেছিলাম 12.3 করছে না, 12.1 ইউজ করছে। কারণ হচ্ছে ওখানে টাইম ডিপেন্ডেন্ট কথাটা বলে নাই, প্লাস দেখো আমরা বুঝতেছি এটা মোটর ফেলার রেট, এটা ফিক্স, ঠিক আছে? তো এখানে দেখো নর্মাল আমরা ওই সূত্র ইউজ করছি 0 থেকে টি এফ টি ডিটি, এটা ইউজ করলে দেখো আমরা রিলায়েবিলিটি পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ওকে? তারপর দেখো আবার ওই যে আরেকটা যে সূত্র ছিল টি থেকে ইনফিনিটি টাইম, সেটা দিয়েও করে দেখাচ্ছে, দুইটার সময় আমাদের দরকার না, আমরা একটা দিয়ে করলেই হবে, ঠিক আছে? বা তোমার এক্সাম হচ্ছে ল্যামডা বা টি মানে এগুলোর ভ্যালু দিয়ে থাকতে পারে, যে বলতে পারে যে 100 ঘন্টার জন্য বা 200 ঘন্টার জন্য বা 1 মাসের জন্য, বা এরকম দিয়ে দিল যে তুমি হচ্ছে রিলায়েবিলিটি বের করো, আর ধরো ফেইলার রেটটা দিয়ে দিচ্ছে। আর মনে রাখবে এখানে একটা জিনিস, ফেইলার রেটে কিন্তু একটা তোমার ইউনিট থাকে, পার কত টাইমে ফেইলার রেটটা আমি করতেছি, পার ডে করতেছি, পার আওয়ার করতেছি, কারণ সে ওয়াইজ তোমার টিটা মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? মানে ইউনিট চেঞ্জ মাঝে মাঝে দরকার হতে পারে, জাস্ট খেয়াল রাখার জন্য বললাম, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যে হ্যাজার্ড রেটের ডেফিনেশন, হ্যাজার্ড রেটের যে সূত্রটা দিচ্ছে, যে হ্যাজার্ড রেট সমান সমান হচ্ছে আমার ল্যামডা টি ডিভাইডেড বা ইকুয়াল টু হচ্ছে আমার টোটাল, দেখো
ইনস্ট্যান্ট একটা টাইমে আমার ফেলার প্রবাবিলিটি ডিভাইডেড বাই আমার টোটাল রিলায়েবিলিটি। এইটার সিগনিফিকেন্স বলতে পারবা কেউ? চেষ্টা করো, এগুলোর সিগনিফিকেন্স হচ্ছে নিজে চেষ্টা করলে মানে বলতে পারাটাই বেশি বেটার আরেকজন বুঝিয়ে দেওয়ার থেকে। বলতে পারবা কেউ? বলতে পারবা কেউ? ম্যাম এগুলো একটু দেখা লাগতো আর কি, সরাসরি শুরু থেকে। এটা না, এই জিনিসটা আমি বলে দিচ্ছি একটু। কোনো ঘটনা যেটা হচ্ছিল সেটা সাপেক্ষে যে ফেইলারটা কেমন হচ্ছে সেটা থেকে অনুপাতটা থেকেই তো হ্যাজার্ড রেটটা বের করতেছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওরকমই। আমি জাস্ট তোমাদের একটু ইকুয়েশনটা বলে দিই এটা কিভাবে আসছে। এখানে এরকম ছিল, ধরো আমরা আসলে এরকম ছিল যে এফটি, সরি এফটি, ঠিক আছে, এরকম ছিল। ধরো এই যে এরকম ছিল, ঠিক আছে, বা এটা আর টি বা আর টি ওয়ানও ধরা হয়, একই কথা, সমস্যা নাই। মানে তোমার হচ্ছে ধরো টি ওয়ান একটা সময়, টি টু একটা সময়, টি টু হচ্ছে ধরো পরের সময়, টি ওয়ান ধরো এটা যদি গ্রাফ হয় টি ওয়ান এখানে, টি টু ধরো এখানে, ঠিক আছে, মানে টাইমের এটা পরবর্তী সময়, এটা আগের সময়, এর মধ্যে গ্যাপ ধরো হচ্ছে ডেল টি। সো বলা হচ্ছে টি টু থেকে টি ওয়ান সময়ে আমার ফেইলার প্রবাবিলিটি, সরি টি ওয়ান থেকে টি টু সময়ে আমার ফেইলার প্রবাবিলিটিটা চেঞ্জ হচ্ছে। ফেইলার প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে মানে কি, যে আমরা মানে ধরে নিলাম যে ধরো এখানে একটা নির্দিষ্ট পরিমাণ চেঞ্জ হলো, বাড়লো কমলো সেটা হিসাব না, নির্দিষ্ট পরিমাণ চেঞ্জ হলো, সেই একটা টাইমের সাপেক্ষে একটা নির্দিষ্ট পরিমাণ চেঞ্জ হলো এবং ওই টাইমের রিলায়েবিলিটি এত ছিল। এইটাই হচ্ছে আমার আসলে হ্যাজার্ড রেট। ওই জিনিসটাকে কিন্তু, এই পুরো জিনিসটাকে দেখো যে আমরা যেটা ইয়েতে দেখলাম, ঠিক আছে, এই পুরো জিনিসটাকে কিন্তু এই যে এইভাবে লিখছি, ঠিক আছে, এই পুরো জিনিসটাকে এটা তোমরা পাবা, এই ব্যাখ্যাটা তোমরা নেটে সার্চ করলেই পাবা। ব্যাখ্যাটা তো যেটা বললা যে ওইটাই, যে আমরা হচ্ছে ওই নির্দিষ্ট সময়ে আমার কতটুকু, আমরা এই কারণে দেখো ছোট হাতের এফ দিচ্ছে, কারণ ওইটা হচ্ছে একটা পার্টিকুলার, কারণ ডেলটি টাইমটাকে খুবই ক্ষুদ্র একটা টাইম বলা হয়, ঠিক আছে, এগুলা প্রত্যেকটা হিসাবের জন্য আমরা ডেল মানে টাইম ধরি, ওটাকে বলা হয় টেন্স টু জিরো, বা খুবই একটা কি বলে একটা টাইমের অনেক অল্প সময় সেটা ধরা হয়। তো সেই সময়ে যেটা আমার যেটা চেঞ্জ সেটা আসলে কিন্তু ওটার পিডিএফ, ঠিক আছে, তাই এখানে এফটি ধরে নিচ্ছে, বুঝতে পারছো? দেখো ওখান থেকে এটা আসছে, তারপর ওখান থেকে এটা আসছে, বা ওই জিনিসটাকে যেটা দেখালাম সেটা এইভাবেও লেখা যায়। আচ্ছা এখন দেখো আমরা এখানে আরেকটা ম্যাথ দেখি। এখানে বলছে যে একটা হ্যাজার্ড রেট এক্সপ্রেশন বাই আছে এত, ইউজ দ্য রেজাল্টিং হ্যাজার্ড রেট এক্সপ্রেশন আছে টু গেট দ্য রিলায়েবিলিটি। আচ্ছা দেখো এখানে আমার হচ্ছে ইউজ করতে বলছে ল্যামডা টির সূত্র। তাহলে দেখো এফটি আগের ম্যাথটা থেকে, তাহলে এফটি কত ছিল, এফটির ভ্যালু কিন্তু আমার আগের ম্যাথে কত ছিল, আগের ম্যাথে ছিল ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আর আরটি আমি বের করছি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তার মানে আমরা যেটা পাইলাম পেলার এটা ল্যামডা, তার মানে এটা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট না। এখানে যদি ল্যামডার সাথে আমি টাইম মাল্টিপ্লাই বা টাইমের কিছু একটা পাইতাম তাহলে আমি বলতে পারতাম এটা টাইম ডিপেন্ডেন্ট। ধরো সেই ম্যাথটা হয়তো বা তোমাদের ফাংশন আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে বললাম যে এখানকার হচ্ছে হ্যাজার্ড রেটটা টাইম ডিপেন্ডেন্ট বা টাইম ডিপেন্ডেন্ট না সেটা তুমি দেখো, এটা তুমি ইজিলি দেখাইতে পারবা। বা এই ম্যাথটা ধরো, এই ম্যাথটা তো আগের ম্যাথ থেকে আসছে, ডিরেক্ট ধরো আগের ম্যাথে আমি দিয়ে দিলাম, ডিরেক্ট আগের ম্যাথে ইনফরমেশন দিয়ে তোমাকে হ্যাজার্ড রেট বের করতে বললাম, ঠিক আছে, তো তখন ওইভাবে বের করতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু পরীক্ষায় এই যেমন ধরো এই যে এটার সিগনিফিকেন্ট, এত কঠিন কোশ্চেন হয়তো বা দিব না কারণ এগুলো একটু টাফ, ঠিক আছে, যেটা সোজা সেটা আসতে পারে, বাট মোটামুটি যে জিনিসগুলো এখানে দেখাচ্ছি ম্যাথ সেগুলা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, করার চেষ্টা করো ম্যাথ গুলো। আচ্ছা এটা হচ্ছে তোমাদের মিন টাইম টু ফেইলার। মিন টাইম টু ফেইলার বা মিন টাইম বিটুইন ফেইলার, দুটোর মধ্যে ডিফারেন্স কি বলতে পারবা? খুবই একটা মাইনর ডিফারেন্স আছে এবং ওটা আসলে মানে ইভেন মানে ওটা ম্যাক্সিমাম সময় ইগনোর করা হয়, ওটা আসলে খুব ইম্পর্টেন্ট কিছু না। মাইনর ডিফারেন্সটা বলি, মিন টাইম বিটুইন ফেইলার, বিটুইন ফেইলার বলতে মিন করে যে আমি এখানে ধরো ফেল হয়েছে, আমি রিপেয়ার করছি, রিপেয়ার করার পর আবার নতুন করে সে ভালো করে চলছে, আবার আরেকটা ফেইলার কবে হবে, মানে এখানে রিপেয়ারেবল বা রিপেয়ার্ড
আইটেমের উপর আমি চিন্তা করি আবার এটার ফেইলার কখন হবে, মিন টাইম বিটুইন টু ফেইল, মানে টু ফেইলার, মাঝখানে সে কতক্ষণ ভালো কাজ করবে, মানে ভালোভাবে কাজ করবে। আর মিন টাইম টু ফেইলার বলতে এখানে আমি রিপেয়ার করছে এই জিনিসটা কিন্তু এখানে নাই। এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে অ্যাভারেজে সে কখন ফেইল করতে পারে, ঠিক আছে? এখানে কিন্তু আমি রিপেয়ার করছি সেটা কিন্তু বলা নাই, ঠিক আছে? এইটাই হচ্ছে ডিফারেন্স, স্লাইট ডিফারেন্স। তো এখানে দেখো অ্যাভারেজ আমার 0 থেকে ইনফিনিট পর্যন্ত আমার রিলায়েবিলিটির সামেশন, বাট যা অ্যাভারেজ রিলায়েবিলিটি সেটাই আসলে মিন টাইম টু ফেইলার, ঠিক আছে? এটার হচ্ছে তোমার এগুলো আরো কিছু সূত্র আছে, এগুলো চাইলে দেখতে পারো, এগুলো এত ইম্পর্টেন্ট না, এটা দিয়ে চাইলেই আমরা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি, এখানে কিন্তু দেখবো আমরা যে ল্যাপলাস ট্রান্সফরমেশন ইউজ করছে, তোমাদেরকে এর আগে যখন পড়াইছিলাম বলছিলাম যে ল্যাপলাসটা পড়তে, কেউ কি পড়ছিলা বলতো? পড়ছিলা কেউ? পড়ছিলাম ম্যাম, কিন্তু ল্যাপলাসটা কিন্তু অত কঠিন না, ঠিক আছে? আর তোমরা তো ল্যাপলাস পড়ার কথা। হ্যাঁ, বুঝলাম না, কি বললাম? একটা টেবিল আছে না ম্যাম, ওই টেবিলটা জাস্ট খালি মনে রাখার মেইন যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাপলাস তো তোমরা তো ওই যে অটোমেশন কন্ট্রোলে, মানে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এ তো পড়ার কথা, কন্ট্রোল পার্টটাতে। ম্যাথও পড়ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তোমাদের এখন রিভাইজ করার জন্য আমার তো মনে হয় যে অত সমস্যা হবে, জাস্ট একটু রিভাইজ। আর এখানে এত মানে খুবই এরকম না যে ম্যাথটা শুধু ল্যাপলাসের টান, না, জাস্ট ল্যাপলাসের ট্রান্সফর্ম করা, এইটুকু জাস্ট। আচ্ছা দেখো, আমরা এখানে 12.3 ম্যাথটা দেখি, এখানে আছে যে আমার একটা মেকানিক্যাল ডিভাইসের রিলায়েবিলিটি দেয়া আছে, এজ ইউজুয়াল সেম ফর্মুলায় দেয়া আছে, এবং ল্যামডা বলা আছে 0.0004 ফেইলার্স পার আওয়ার। এই জিনিসটাই আমি তখন বলছিলাম যে পার আওয়ারে আমার ফেইলারটা হিসাব করা, না পার ডে হিসাব করা, না ধরো পার উইক হিসাব করা, এই জিনিসটা দেখবা। কারণ তোমাকে তখন টাইমটা দিয়ে দিবে যে এখানে যেমন তোমার এখানে যতদূর সম্ভব হচ্ছে, আচ্ছা এটা তো হচ্ছে প্রুফ দেখাচ্ছে, নর্মালি যদি টাইমটা বলে দেয় যে তুমি হচ্ছে 100 ঘন্টা বা 100 ঘন্টা একটা ম্যাথ আছে তাই বললাম, 100 ঘন্টা 100 ঘন্টায় রিলায়েবিলিটি হিসাব করো, তার মানে তোমাকে বুঝতে হবে তখন যে এটা পার আওয়ারে দেওয়া আছে না, পার আওয়ারে না থাকলে পার উইকে থাকলে তোমাকে ওই আওয়ারকে উইকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এটা ছোটখাটো জিনিস খেয়াল রাখো। এখানে দেখো, এখানে খুবই সিম্পল হিসাব, 0 থেকে এটা তুমি নর্মাল ইন্টিগ্রেশন করবা, 1/λ আসবে এত ঘন্টা, তার মানে মিন টাইম টু ফেইলার হচ্ছে 2500 আওয়ার, ওকে? বা এই যে দেখো আমরা হচ্ছে যে এখানে ল্যাপলাস দিয়ে করে দেখছে, যে আরেকটা সূত্র আছে না, সেটা দিয়ে করে দেখছে, সেটা দিয়ে করলেও দেখো সেম আসবে, কারণ লিমিট s টেন্ডস টু 0 দিয়ে দেখো এখানে ছিল যে লিমিট s টেন্ডস টু 0 দিয়ে rs, তার মানে আমার rt যে ভ্যালুটা, rt এর ভ্যালু কত, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t, এটাকে আমার ল্যাপলাসে কনভার্ট করতে হবে, ল্যাপলাসে কনভার্ট করলে e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার মাইনাস at, এটা আমার ল্যাপলাসে কি ছিল সূত্র, 1/s প্লাস a। তো এখানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t, তাই 1/s প্লাস ল্যামডা, সেটা হবে কি rs, ঠিক আছে? তারপর আমি যখন আমাকে জিনিসটা হিসাব করতে হবে, লিমিট s টেন্ডস টু 0 এর ক্ষেত্রে আমরা কি করতাম, আগে ইন্টারে যে ম্যাথ গুলো করছিলাম লিমিটে, হ্যাঁ 0 বসে দাও, তাহলে হচ্ছে 0 হয়ে গেলে 1/, ঠিক আছে? ওই একই জিনিস আসছে। ইউনিট গুলা কিন্তু খেয়াল করা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি একটা মানে উদাহরণ দিই, আমি এবার যে কোশ্চেন করছি, মানে যাই হোক এগুলা নিয়ে আসলে বলে লাভ নেই, এখন দেখা যাক রেজাল্ট। ম্যাম মানে তারপরে আবার সময় স্বল্পতা, তো এই জন্য হয়তোবা মনে করেন কোশ্চেন বুঝতে অনেক সময় সমস্যা গেছে, কারণ যে সময় ছিল এই সময়ের মধ্যে যে অনেক বড় বড় কোশ্চেন করা হইতো, যে এত কিছু লেখা যাইতো না, তখন হয়তো এত কিছু ধরতে পারে নাই। হ্যাঁ হতে পারে, সেটা হতে পারে। আমি তবুও ধরো সবাইকে মোটামুটি আমি চেষ্টা করছি, এরকম কিছু অ্যাটলিস্ট তাকে মানে নাম্বার 0 তো কাউকে আমি ওভাবে দেই নাই, নাম্বার দেওয়ার চেষ্টা করছি, এখন আসলে দেখা যাক রেজাল্ট কেমন হয়, ঠিক আছে? বাট আসলে স্টুডেন্ট আমি এক্সপেক্ট করছিলাম আরো ভালো করবে, but সেই তুলনায় ভালো করে নাই আর কি। যাই হোক, এখন আমরা পড়ি, পড়াশোনায় আসি আবার। আচ্ছা দেখো, রিলায়েবিলিটি নেটওয়ার্কের কথাটা দেখো, এখানে 2 টাইপের নেটওয়ার্কের কথা বলছে, ওকে? একটা হচ্ছে সিরিজ, আর একটা হচ্ছে আমাদের এই যে দেখো এখানে প্যারালাল, ওকে? এখন সিরিজ আর প্যারালালের ডিফারেন্সটা কি, এটা তোমাদেরকে এর আগে তো ক্লাসে একবার বলছিলাম কি যে সিরিজ আর প্যারালালের ডিফারেন্স রিলায়েবিলিটির ক্ষেত্রে? না ম্যাম, ওরকম তো কিছু মনে নেই।
বলে না থাকলে আবার বলি, সমস্যা নাই। সিরিজটা চিন্তা করো, তোমরা তো আগে ওই যে আমরা মনে আছে আমরা বাল্বের ম্যাথ করতাম, কি বাল্বের ম্যাথ করতাম, যে এরকম অনেকগুলো বাল্ব সিরিজে আছে, ঠিক আছে, এরকম করতাম না যে সিরিজে বাল্ব আছে, তো শুরুর দিকের জি একটা ম্যাম, বাল্ব, রোদ থাকতো। হ্যাঁ একটা নষ্ট হলে সবগুলাই হয়ে যাবে, রেজিস্ট্যান্সের মাধ্যমে। এরকম ছিল না যে একটা বাল্ব নষ্ট হলে আমার বাকি সব মানে পুরো সেটটা মানে সেটটা এখন জ্বলবে না, জি ম্যাম, ছিল। এরকম ছিল। হ্যাঁ, সিরিজ জিনিসটা আসলে কি মানে যে এখানে তুমি তাহলে চিন্তা করো, সেম কনসেপ্টটা চিন্তা করো যে আমার একটা বাল্ব নষ্ট হলে যদি কোনো বাল্ব না জ্বলে, তার মানে কি যে আমার 5-6টা কম্পোনেন্টের মধ্যে ধরো একসাথে আছে, এর মধ্যে যে কোনো একটা কম্পোনেন্ট ফেল হইলে আমার পুরা সিস্টেমটাই ফেল করবে। এখন তুমি বলতে পারো যে এখানে আরো কম্পোনেন্ট আছে, কিন্তু না, এরা সিরিজে আছে। সিরিজে থাকা মানে কি, যে কোনো একটা নষ্ট হওয়া মানে আমার হচ্ছে সবগুলা কাজ মানে কাজ হ্যাম্পার হয়ে যাওয়া, কাইন্ড অফ এরকম। ধরো থাকে না আমার কিছু সবগুলা বিভিন্ন ডিভাইস বা ইনস্ট্রুমেন্টে যে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, ইম্পর্টেন্ট একটা না কয়েকটা পার্ট থেকে ওইটা নষ্ট হওয়া মানে হচ্ছে আমার আর মানে বেসিক কাজটাই সে করবে না। তো এইটা হচ্ছে আমার সিরিজ। আর প্যারালালটা আমরা কি বলতে পারি, প্যারালালটা হচ্ছে রিভার্স। ধরো আমার 5টা বা 4টা বা 5টা 10টা এরকম আছে, একটা যদি নষ্ট হয় সমস্যা নাই, সে চলতে থাকবে। তো এটা হচ্ছে প্যারালাল কনসেপ্ট। এখন দুইটা কনসেপ্ট আমি একসাথেই বলতেছি, কারণ আসলে তো আমরা যদিও ক্যালকুলেশনটা আলাদা করবো, বাট আসলে কিন্তু আমরা যখন একটা সিস্টেম বা একটা ইনস্ট্রুমেন্ট বা একটা মেশিন ডিজাইন করা হয়, সবগুলো কনসেপ্ট একসাথে। কিছু কিছু থাকে সিরিজ, কিছু কিছু থাকে প্যারালাল, কিছু কিছু হচ্ছে একটা নষ্ট হইলেও সমস্যা নাই, আবার কিছু কিছু আছে যে ক্রুশিয়াল, যেটা একটা নষ্ট হইলেই বা একটা কিছু একটা হইলেই এটা হচ্ছে আমার ওভারঅল হচ্ছে এটা কাজের মধ্যে ইফেক্ট করে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ধরো সিরিজ প্যারালাল কনসেপ্ট। ওকে, এখন দেখো সিরিজের ক্ষেত্রে রিলায়েবিলিটি গুলো গুণ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিজটা খুবই সোজা, সিরিজটা জাস্ট গুণ হবে। ঠিক আছে, এই যে দেখো সিরিজ হচ্ছে জাস্ট গুণ। সিরিজ হচ্ছে ধরো আমার এন সংখ্যক কম্পোনেন্ট আছে, তার মানে আমাকে যদি এন সংখ্যক ধরো হচ্ছে আমার কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা ধরলাম আমার রিলায়েবিলিটি সেম ধরলাম, তাহলে আমার টোটাল সিস্টেম রিলায়েবিলিটি আর এস কি হবে, প্রত্যেকটার মাল্টিপ্লাই বা অত টু দি পাওয়ার এন, আরো সোজা। যদি সেম হয় তাহলে তোমার জাস্ট হচ্ছে ধরো ওইটাতে পড়ে যায়, জাস্ট হচ্ছে ধরো আর টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আর এস সমান সমান আসবে। ঠিক আছে, যদি প্রত্যেকটা সেম হয়, যদি সেম না হয় তা সেই কেসে হচ্ছে তুমি গুণ দিতে থাকবা। ঠিক আছে, আর এইখানে তোমাদের এখানে যেটা করছে, এখানে ওরা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা হিসাব করে বলছে, আচ্ছা সবসময় যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা হবে সেটা কিন্তু না, এখানে জাস্ট এটা করছে যে ই টু দি পাওয়ার ল্যামডা এরকম যদি আমরা করি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 1, টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2, এভাবে যদি আমরা করি তাহলে আলটিমেটলি এটা কি দাঁড়ায়, সামেশন দাঁড়ায়, সামেশন দাঁড়ায় না, সেটাই করছে, সেটা করছে আর কি। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে সিরিজটা অনেক বেশি সোজা, সিরিজটা নিয়ে আমার চিন্তা করে লাভ নাই, আমরা যাই হচ্ছে আমরা ইয়েতে চিন্তা করি। আচ্ছা এখানে একটু দেখাই নাই যে মিন টাইম টু ফেইলার, ওই যে আমাদের আগের যে সূত্রটা ছিল সেটা দিয়ে, তখন দেখো আমার আগে মিন টাইম টু ফেইলারের সূত্র ছিল 1/λ, এখন 1/λ জায়গায় আমার সবগুলা ল্যামডা যোগ হবে, সবগুলা ল্যামডা যোগ হয়ে কি হয়ে যাবে, আমার হচ্ছে মিন টাইম টু ফেইলার কিন্তু অনেক কমে যাবে, কারণ এটা কিন্তু তখন কি হয়ে যাচ্ছে, রিলায়েবিলিটি কমে যাচ্ছে। তার মানে কি মিন টাইম টু ফেইলার মানে ফেইলারের যে অ্যাভারেজ টাইম সেটাও কমে যাবে, নিচে হচ্ছে ল্যামডার ভ্যালু বেড়ে যাচ্ছে, তাই হচ্ছে ওটাও কমে যাবে। ঠিক আছে, এখন দেখি প্যারালালটা দেখি। আচ্ছা এখানে ম্যাথ এটা পারবা, এটা আসলে তুমি জাস্ট একটু বলি, এখানে দেখো 3টা সেপারেট বলছে। ঠিক আছে, এত ফেইলার পার আওয়ার, এত ফেইলার পার আওয়ার এভাবে দিয়ে দিচ্ছে, তুমি চাইলে হচ্ছে ল্যামডা এস বের করে সিস্টেম টোটাল ফেইলার নিয়ে হচ্ছে আমি 1 এটা দিয়ে বের করতে পারি, অথবা আমাকে যদি এখানে বলতো, এখানে মিন টাইম টু ফেইলারই চাইছে সিস্টেমে, তো যদি আমাকে যেটা বের করতে বলতো তাহলে এই সূত্রতে বসাই দিয়ে বের করে ফেলতে পারতাম। ওই যে আমরা ল্যামডা এস যেটা বের করছি সেটা ইনটু টাইম করলে ই টু দি পাওয়ার করলেই হচ্ছে আমার এখানে বেড়ে যায়। আচ্ছা প্যারালাল নেটওয়ার্কের এই সূত্রটা কি মানে বুঝতে পারতেছো কেন এরকম দিছে, যে ধরো এন সংখ্যক সিস্টেম প্যারালালে আছে, তাহলে আমার সিস্টেমের প্যারালাল সিস্টেমের আমার রিলায়েবিলিটি এরকম আসবে, কেন বলো তো, বলতে পারবা? আচ্ছা আমি বলি, এখানে হচ্ছে এটা তোমরা হয়তো অনেকেই পারো, যাই হোক চুপ করে আসো, আমি বলি এটা খুবই সোজা একটা জিনিস, এটা তোমরা আগে আমরা যখন হচ্ছে ইন্টারে ছিল আমাদের সময়, তোমাদের সময় ইন্টারে থাকলো আমরা একটা প্রবাবিলিটি করতাম, 19 প্রবাবিলিটি তো খুবই সোজা ছিল, ইন্টারের প্রবাবিলিটিটা কিন্তু ভালোই একটু মানে বুঝে বুঝে ম্যাথ গুলো করা লাগতো বা এরকম ছিল।
ওখানে কি করতাম বলতো, আমরা একটা ম্যাথ যখন করতাম তার আগে আমরা চিন্তা করতাম এখানে কয়টা ইভেন্ট হচ্ছে, সিমিলার কয়টা ইভেন্ট হচ্ছে, প্রত্যেকটা ইভেন্টের ধরো আমরা সেপারেট প্রবাবিলিটি বের করতাম, তারপর চিন্তা করতাম যে ইভেন্ট গুলা কি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট কিনা, সেওয়াইজ যোগ বা গুণ এরকম কিছু কাহিনী ছিল, তাই না? আচ্ছা, এখানেও কিন্তু কাইন্ড অফ টাইম, কিন্তু এখানে আসলে আমরা ওইভাবে করবো না, ওইভাবে এটা আসলে অনেক টাইম লাগবে, অনেক টাইম, কারণ এখানে ধরো আমি তো এন সংখ্যক হিসাব করতেছি, এন সংখ্যক আমার ইকুইপমেন্ট আছে, কিসে আছে, প্যারালালি আছে। এন সংখ্যক ইকুইপমেন্ট যখন প্যারালাল থাকে, তুমি বলো তো কতগুলো ইভেন্ট হতে পারে? কারণ আমি একটা ইভেন্ট চিন্তা করতে পারি যে প্রথম কম্পোনেন্টটা ঠিকঠাক রান করতেছে, বাকি সবগুলো নষ্ট, কিন্তু সমস্যা তো নাই বাকি সবগুলো নষ্ট হলে, কারণ একটা কম্পোনেন্ট রান করলে এখানে চলতে পারবে, তাই না? আচ্ছা, এভাবে কিন্তু হাজার হাজার কাহিনী আসবে যে প্রথম n-1 সংখ্যক ঠিক আছে, একটা খালি নষ্ট হয়েছে, বা সেকেন্ডটা ঠিক আছে বাকিগুলো নষ্ট হয়েছে, বা সেকেন্ডটা খালি নষ্ট হয়েছে বাকি সব ঠিক আছে, এরকম কিন্তু হাজার হাজার ইভেন্ট আসবে এখানে, আসবে না? অনেকগুলো ইভেন্ট আসবে, প্রত্যেকটা ইভেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে প্রত্যেকটা কিন্তু যোগ করা লাগবে, প্রত্যেকটা যোগটাই কিন্তু এখানে ডিরেক্টলি করা। আবারও বলতেছি, মানে আমরা আগে যেভাবে প্রবাবিলিটি করতাম, ওই যে তোমার, আচ্ছা আমার মনে আসতেছে না, যে বলের কিছু ম্যাচ ছিল, ইসের কিছু ম্যাচ ছিল, ওগুলাতে আমরা হিসাব করতাম না যে এইটা কত ভাবে হইতে পারে, এবং ওইভাবে বের করে তারপর যোগ করতাম, এইখানের কনসেপ্টটা কিন্তু কম্বিনেশন দিয়ে করতে হ্যাঁ হ্যাঁ বিন্যাস যোগ করতাম না, হ্যাঁ ওইরকম আর কি। So, এটা কিন্তু তাই, কিন্তু এখানে আমার হচ্ছে কি হাজার হাজার ইভেন্ট পেতে পারে, তো এইখানে আমি এই জিনিসটা এই টিডিএস প্রসেসে কখনোই করবো না। So, এইখানে আমরা ডিরেক্ট সূত্রে গেছি, সূত্রটা খুবই সিম্পল। এখানে দেখো, এখানে কিন্তু আমি এইটা করতে পারবো না, এখানে সিরিজে কি হয়, সিরিজে আমি ডিরেক্ট গুণ করতেছি, কারণ সিরিজে হচ্ছে একটা নষ্ট হওয়া মানে সবগুলো নষ্ট হয়ে যাওয়া, তাই আমার ডিরেক্ট গুণ হতে থাকবে। প্যারালালের ক্ষেত্রে মিনিমাম একটা থাকা মানে সে ঠিকঠাক চলবে, তার মানে একসাথে সবগুলা যদি নষ্ট হয়ে যায় একমাত্র তখন সে ফেল করবে, তার মানে একসাথে সবগুলা নষ্ট হওয়ার প্রবাবিলিটি কত, তারপর 1 - আমাদের ওই টাইমে কিন্তু এরকম কিছু ম্যাথ ছিল যেগুলোতে হচ্ছে অনেক বেশি ইভেন্ট থাকতো, তখন আমরা এইভাবে বের করতাম যে ওটা না হওয়ার প্রবাবিলিটি কত, তাই না? কিছু কিছু ম্যাথ থাকতো যে আমরা না হওয়ারটা বের করে 1 থেকে মাইনাস করতাম, এটা কিন্তু এক্স্যাক্টলি তাই, ঠিক আছে? তার মানে আমার ধরো হচ্ছে n সংখ্যক হচ্ছে প্রোডাক্ট আছে, তো প্রত্যেকটা ফেল করবে, প্রত্যেকটা ফেল করার প্রবাবিলিটি চিন্তা করো, আমার প্রত্যেকটা রিলায়েবিলিটি হচ্ছে আর হইতে পারে বা R1 R2 যেটাই হোক, তার মানে প্রত্যেকটা ফেল কখন করবে, তার মানে ওটার ফেইলার প্রবাবিলিটি, ঠিক আছে, ওটার ফেইলার প্রবাবিলিটি, ওকে। তারপরে ডট 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 দিয়ে হচ্ছে 1 - RN দিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে এই কেসে হচ্ছে সবগুলা হচ্ছে আমার ফেল করবে, এই একটা কেস, তাহলে সেটা বের করলাম যে টোটাল ফেল করার প্রবাবিলিটি, তারপর 1 থেকে সেটা মাইনাস করবে, তার মানে ফেল না করার প্রবাবিলিটি, শেষ হয়ে গেল। এরকম আর কি, মানে ওই কনসেপ্টটা দিয়ে আর কি, এটা আসলে বোঝা বেশি। যাই হোক, এটা আবার উল্টাপাল্টা করবে না, অনেকে আবার মানে একটু মাঝে মাঝে উল্টাপাল্টা করে ফেলে, ওয়ানটা ভাবে যে আগের 1 আছে এটা হয়তো দেয়া লাগে না, এরকম উল্টাপাল্টা করো না। আচ্ছা, তো এটা গেল আমাদের, এখানে ওই জিনিসটাকে জাস্ট এভাবে করছে, সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখো সেম সূত্র আমরা যেটা পড়ে আসছিলাম, যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা হচ্ছে রিলায়েবিলিটিকে যদি ইন্টিগ্রেট করি আমরা হচ্ছে মিন টাইম টু ফেইলার পাবো, এখানেও সেম ভাবে করছে। এখানে দেখো সূত্রটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথটা দেখলে বেশি ক্লিয়ার হবে। দেখো ম্যাথে বলছে দুইটা ইঞ্জিনের কথা বলছে, ঠিক আছে, দুইটা ইঞ্জিনের রিলায়েবিলিটি দিচ্ছে 0.99 0.97, ঠিক আছে? হ্যালো, কেউ কিছু বললা? হ্যালো, না ম্যাম, কেউ কিছু বলে নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার দুইটা ইঞ্জিনের রিলায়েবিলিটি 0.99 আর 0.97, কারণ আমাকে বলতেছে যে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ দ্য এয়ারক্রাফট ফ্লাইং সাকসেসফুলি উইথ রেসপেক্ট টু ইঞ্জিন। এখন এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে, আমি জাস্ট বলি তোমাদেরকে। ধরো এই ম্যাথে আমি তোমাদেরকে দিলাম, কিন্তু আমি একটা লাইন চেঞ্জ করে দিলাম, একটা লাইন চেঞ্জের সাথে সাথে কিন্তু ম্যাথটা চেঞ্জ হয়ে যায়। আমি যদি বলি যে ইঞ্জিন 1 আছে ইঞ্জিন 2 আছে, যদিও কথাটা ভেগ শোনাবে, মানে কথাটা হচ্ছে আনবিলিভেবল কথা শোনাবে, জাস্ট আমি বললাম যে ইঞ্জিন 1 আছে ইঞ্জিন 2 আছে, হচ্ছে এটা ধরো রিলায়েবিলিটি এত এত, ইঞ্জিন 1 বা ইঞ্জিন 2 কোনোটাই যদি কাজ না করে এটা ধরো অন্য একটা মোডে গিয়ে সে রান করতে পারবে। এখন যদি আমি বলি ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ এয়ারক্রাফট ফ্লাইং সাকসেসফুলি, তখন কি হবে? এটা রিলায়েবিলিটি কত আসবে বলতো? রিলায়েবিলিটি কত আসবে? 1 হ্যাঁ 1 আসবে, কারণ ওই যে ওই লাইনটা দিয়ে দিছি, ওটা দেওয়া মানে তো আলটিমেটলি ওর 1 আর 2 ফেল করলে তো কোনো লাভ নাই, মানে কোনো ক্ষতি নাই, সরি কোনো ক্ষতি নাই, তো ফেল করলো সমস্যা নাই, আমার রিলায়েবিলিটি তো 1। না আমি যদি কোশ্চেন করি যে হ্যাঁ
ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ দ্য এয়ারক্রাফট ফ্লাইং উইথ দ্য হেল্প অফ ইঞ্জিন, ঠিক আছে, তখন কিন্তু জিনিসটা মানে মিনিংটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সবসময় কোশ্চেনে ফার্স্টে ভালো করে পড়বা, কোশ্চেনটা কি মানে কি চাচ্ছে বা কি ডেসক্রিপশন দেয়া আছে, কোন ডেসক্রিপশন ইম্পর্টেন্ট থাকে, কোন ডেসক্রিপশন আনইম্পর্টেন্ট থাকে। ঠিক আছে, কোন ডেসক্রিপশন তোমাকে এমনিই দিচ্ছে জাস্ট তোমার মনোযোগ ডিস্ট্রাক্ট করার জন্য, ওইটা ইম্পর্টেন্ট না, ওটা নিয়ে দেখবে কোনো কোশ্চেনও নাই। আবার কোনো ডেসক্রিপশন খুবই ইম্পর্টেন্ট, একটা কিওয়ার্ড বা নতুন একটা লাইন বা নতুন একটা স্পেসিফিক একটা পোর্শন অ্যাড করে দিচ্ছে, এরকম হতে পারে। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম এটা তো নর্মাল সূত্র বসায় জাস্ট করে ফেলছে। ঠিক আছে, আর এখানে দেখো এমটিটি যেটা করছে এই যে প্রত্যেকটা সেপারেটলি করে জাস্ট যোগ করে দিচ্ছে। এখানে আমার একটা ব্যাপার আছে, খেয়াল করো, এখানে আমি হচ্ছে আরপিএস ফার্স্টে দেখো বের করছি, আমার হচ্ছে প্যারালাল সিস্টেমের রিলায়েবিলিটি বের করছি এই সূত্র দিয়ে। এই সূত্র দিয়ে ওরা কি করছে, ওরা হচ্ছে এইভাবে হিসাব করছে, এভাবে হিসাব মানে তো জাস্ট গুণ করে হিসাব করছে, 1 1 কাটা গেছে, বাকিটা গুণ করে হিসাব করছে। এখন দেখো আমি যখন হচ্ছে 0 থেকে ইনফিনিট পর্যন্ত ই করতে যাব, এটা হচ্ছে কি বলতে, এটা হচ্ছে আমি যে মিন টাইম টু ফেলারের জন্য ইন্টিগ্রেট করতে যাব, তখন কি হবে, প্রত্যেকটা দেখো জাস্ট 1/λ 1/λ আর মাইনাস এখানে 1/2টা ল্যামডার যোগ হয়ে যেটা সেটা, তারপর জাস্ট নর্মাল যোগ বিয়োগ করলেই আমি আওয়ার হয়ে যাচ্ছি। সো আলটিমেটলি এই যে এই সূত্র মুখস্থ এরকম কিছু দরকার নাই, তোমার যেটা আসবে সেটা দিয়ে জাস্ট তুমি করে দিবা। তারপর দেখো স্ট্যান্ড বাই সিস্টেম আছে, স্ট্যান্ড বাই সিস্টেমটা আমরা পড়বো না, কারণ এটা আসলে এই প্রুফটা বা এইটার জন্য অন্য জায়গায় আমাদের যাইতে হবে। ঠিক আছে, কনভলিউশন ফর্মুলাতে যাইতে হবে, এটা আসলে ম্যাথের অন্য একটা টপিক, দরকার নাই। স্ট্যান্ড বাই সিস্টেমের বেসিকটা বলে দিই। স্ট্যান্ড বাই সিস্টেমটা খুবই ইন্টারেস্টিং কি, ধরো একটা ইকুইপমেন্ট রান করতেছে, তার ধরো এরকম কে সংখ্যক বা 10টা স্ট্যান্ড বাই আছে। স্ট্যান্ড বাই মানে কি, আমার এটা ফেল করার সাথে সাথে আমি নতুন একটা সিস্টেম ওখানে মানে মানে ই করে দিলাম, নতুন একটা সিস্টেম ওখানে, সরি সিস্টেম বলছি না, ধরো আমার একটা মেশিনের একটা কি বলে একটা পার্ট ডিস্টার্ব দিচ্ছে, ওখানে ধরো রিপ্লেসেবল পার্ট 10টা আছে, সাথে সাথে আমি একটা পার্ট দিয়ে ওটাকে রিপ্লেস করে দিলাম। ওটা তার মানে কি রিপেয়ারিং এর যে টাইম বা ব্রেকডাউন কিছু কিন্তু আমার হচ্ছে না। আর আমি ভাই আমি ওটাকে রিপেয়ার করবো বা রিপেয়ার যদি করা যায় পরে করবো বা ওটার আলাদা হিসাব করে করবো, কিন্তু আমার কিন্তু স্ট্যান্ড বাই আছে। তার মানে স্ট্যান্ড বাই কিন্তু ইম্পর্টেন্ট কোন কিছু, তোমার যদি প্রোডাকশন তুমি চাও যে ব্রেকডাউন না হোক, তুমি একবারে স্মুথ প্রোডাকশন চাচ্ছ, তার মানে স্মুথ প্রোডাকশনের জন্য কিছু ক্রিটিক্যাল কিছু তোমার ইকুইপমেন্ট থাকতে পারে বা ক্রিটিক্যাল কিছু অপারেশনস থাকতে পারে, তো তুমি অলওয়েজ যাবা সেগুলোর জন্য স্ট্যান্ড বাই, বা সেগুলো যদি কোনো সমস্যা হয় সেটার জন্য তুমি ইনস্ট্যান্ট সলভ করতে পারো। এটা কিন্তু কাইন্ড অফ তাই। ঠিক আছে, তুমি সবগুলা পার্টের জন্য নিশ্চয়ই তুমি স্ট্যান্ড বাই রাখতে পারবে না, দরকার হলে হয়তো সেটাও পসিবল, বাট আমি জাস্ট বলতেছি হয়তো তোমার জাস্ট যে ইম্পর্টেন্ট যেটা সেটার জন্য তুমি স্ট্যান্ড বাই রাখবে। বা আরেকটা হতে পারে যেটার ফেইলার বেশি হচ্ছে, যেটার ফেইলার হওয়ার প্রবণতাটা খুব বেশি এবং খুবই আনপ্রেডিক্টেবল, সেটাও তুমি স্ট্যান্ড বাই রাখতে পারো। এটা জাস্ট হচ্ছে প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ড বাই মোডের বেসিক কনসেপ্ট। এই ম্যাথ তোমাদেরকে সূত্র মুখস্থ করে করতে যাচ্ছি না, থাক এটা থাকুক, এটা আলাদা ক্যালকুলেশন, তো দরকার নেই। আচ্ছা, এখন যেটা আমরা দেখবো এটা তোমাদেরকে আগে পড়াইছি। ঠিক আছে, আজকে শেষ আগে করলে ভালো। পড়াইছি মার্কুন ম্যাথ। না না, আজকে তো 1.5 ঘন্টা ক্লাস দিব তোমাদের। রেশপাতকে তো বলছিলাম যে আজকে তোমাদের দেখো আছে কিন্তু এখনো অনেকটুকু বাকি। এই যে দেখো আমি তোমাদের দেখাই, এটা পড়াবো, তারপর হচ্ছে ম্যাম 1 ঘন্টা 15 ফল্ট মিনিট হয়ে অ্যানালাইসিসটা গেছে। পড়াবো। ফল্ট অ্যানালাইসিস তার মধ্যে গল্প করলাম, আজকে তো তোমাদের সাথে অনেক গল্প করলাম, যেন তোমরা একটু ক্লাসে একটু 1.5 ঘন্টার মনোযোগ। ক্লাস কিছুক্ষণ আগে আবার করলাম তো। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে বলি, তোমাদের আজকে ক্লাসটা 1.5 ঘন্টা করো, আর 15-20 মিনিটে যতটুকু পড়ানো যায়। তারপর হচ্ছে আর নেক্সট উইকে হয়তো বা এরকম 1-1.5 ঘন্টার ক্লাস নিবো, তারপর তোমাদের এই সিলেবাস শেষ। আর প্রত্যেক দিন এরকম ধরো প্রত্যেক সপ্তাহে এরকম একটা একটা ক্লাস নেওয়ার থেকে একবারে 2টা ক্লাস করলে তোমাদের জন্যই তো ভালো। একটু কষ্ট হচ্ছে, প্যারা হচ্ছে বুঝতেছি, বাট হচ্ছে তোমাদের জন্যই তো ভালো, সিলেবাস শেষ। তোমরা যদি ভার্সিটি খোলা থাকে আরো প্যারা হয় না, ল্যাব করো, এই করো সেই করো, সারাদিনই তো দৌড়ের উপর থাকে। সেই তুলনায় এখন বাসায় হ্যাঁ বলো, অনলাইনে মনোযোগটা ধরে রাখা যায় না ম্যাম। কাল পরশু আমরা যদি করতে পারি ম্যাম ক্লাস। কাল পরশু করবা? আজকে আর 20 মিনিট ক্লাস নাই, ঠিক আছে? 20 মিনিট ক্লাস নেই, ছেড়ে দিচ্ছি। ম্যাম সিলেবাসটা একটু কমায় অল্প কথা শেষ করে দেন। হ্যাঁ, মার্কভ মেথড হচ্ছে তোমরা তো পড়ছো, তোমাদের এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিতে চাচ্ছি, বা এই চ্যাপ্টার যদি শেষ জি না ম্যাম, হয় সমস্যা নাই, যতটুকু হয়। সিলেবাস একটু শর্ট করে ম্যাম, কোনগুলো বাদ দিতে হবে যদি একটু বলে দেন কেন তাহলে তো সিলেবাস ভালো হয়। শর্ট করতে হবে? এই সিলেবাস শর্ট করতে হবে কেন? তোমাদের কোনো সিলেবাস শর্ট নাই, ঠিক আছে? কোনো সিলেবাস শর্ট নাই, যা যা পড়াইছে সব করবা। এই এই সেমিস্টার তোমরা অগাস্ট থেকে করতেছো, তোমরা সিলেবাস কমাইতে চাও, এই যে 1 বছর হচ্ছে। ম্যাম শর্ট না করলে আমরা সবাই ফুর্তিতে থেকে যাব, গ্রাজুয়েশন আর করব না কেন? ম্যাম। তোমাদের এই যে তো মাঝখানে বলেই যে দিলাম গ্যাপ গেছে তোমাদের, ম্যাম,
বলে দিলাম এমনি ফুল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এ সেমিস্টার তোমাদের অনলাইনে গেছে ম্যাম, ফুল হ্যাঁ সেমিস্টার অনলাইনে গেছে, তার উপরে মাঝখানে গেছে অন্য একটা পরীক্ষা। তো আমাদের শোনো অবস্থা শোনো কি শোনো ম্যাম বুঝতেই না আছি। না না আমি তোমাকে এখন একটা কথা বলি। এই কথাটা যদিও আমার মানে টিচার হিসেবে বলা উচিত না, বাট বলি আমি নিজে কিন্তু খুবই ফাঁকিবাজ ছিলাম। এখন বলতে পারো ম্যাডাম আপনি ফাঁকিবাজ ছিলেন, আপনি টিচার হলেন কিভাবে? রেজাল্ট ভালো থাকা আর ফাঁকিবাজের মধ্যে অনেক ডিফারেন্স। ঠিক আছে, ফাঁকিবাজ কিভাবে ছিল, আমি কখনো ক্লাস করতে পারতাম না। তুমি যেটা বললাম মনোযোগ ধরে রাখতে পারো না, আমি নিজে কখনো মনোযোগ ধরে রাখতে পারি না। আমি ইভেন গ্রুপ স্টাডিও কখনো করি না, সচরাচর খুবই কম করতাম। আমার গ্রুপ স্টাডিও ভালো লাগতো না, আমি সবসময় পড়তাম নিজের মতো করে পড়তাম। ঠিক আছে, পরীক্ষার সময় আমি কখনোই ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারতাম না। স্পেশালি হচ্ছে আমি মাঝে মাঝে আমি নিজে থেকেই চেষ্টা করতাম অনেক কঠিন করে নিজ সাবজেক্ট, যে হ্যাঁ ক্লাসে পড়লে তো আমার টাইম খুব কম লাগে বুঝতে, কারণ আমি নিজে পরে ট্রাই করলে অনেক টাইম লাগে, বাট আমি কখনোই ধরে রাখতে পারতাম না। 20 মিনিট ধরে রাখতে পারতাম, তারপর আর নাই ক্লাস। ঠিক আছে, আমার নিজের এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম, ইভেন এখনো হয়। আমি কিন্তু অনলাইনে যে মানুষ খুব ভিডিও দেখে আমার খুবই বিরক্ত লাগে অনলাইন ভিডিও দেখতে, কারণ আমি মনোযোগ ধরে রাখতে পারি না বেশিক্ষণ। ঠিক আছে, মানে আমার ডিস্ট্রাক্ট কেন জানি আমি বেশি হয়ে যাই। ঠিক আছে, তো আমার কিন্তু আমি যে আমার পড়াশোনা মেইনলি আমি করতাম পিএল টাইমটাতে, প্রচুর পড়াশোনা করতাম এবং আমার প্রচুর প্যারাও হইতে তাই, কারণ প্রত্যেকটা জিনিস আমার নতুন করে বোঝা লাগতো, নতুন করে খোলা লাগতো। এই যে আমাদের এই ম্যাটেরিয়াল হ্যান্ডলিং আর মেইনটেনেন্সে আমাদের সিলেবাস এত হিউজ ছিল, মেইনটেনেন্স বেশি ছিল না। মেইনটেনেন্স অল্প ছিল, কিন্তু স্যার হচ্ছে আমাদের সাথে রাগ করে কিছু এক্সট্রা টপিক এই যে ম্যাথমেটিক্যাল ঢুকাই দিছিল লাস্টে। ঠিক আছে, মানে আমরা একটু মানে ফাঁকিবাজি করছিলাম, স্যারের ক্লাস করতে চাইছিলাম না, তো স্যার আমাদেরকে মানে পার্সোনাল স্টাডি দিয়ে দিছিল। প্লাস ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা আমাদের অনেক কঠিন একটা টপিক ছিল, কারণ প্রচুর ম্যাথ ছিল, প্রত্যেকটা টপিকে ম্যাথ ছিল। মানে এবং ফ্র্যাঙ্কলি কথা এই কোর্সটা আমাদের এত কঠিন ছিল মানে আমাদের যে 6 দিন গ্যাপ ছিল পরীক্ষায়, মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। বাট পরীক্ষায় গিয়ে দেখি কোনো ম্যাথই আসে নাই, যেগুলো নিয়ে আমরা এত প্যারা নিয়েছি কিচ্ছু আসে নাই, এবং গ্রেডও বেশি ভালো আসে না এই কোর্সটাতে এত পড়ার পর। আমি জাস্ট তোমাকে একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করলাম। ঠিক আছে, আমাদের কিন্তু স্যার কোনো সিলেবাস কমায় নাই, সেটার জন্য লাভ হয়েছে কিছু, এই কোর্সটা অনেক ভালো করে পড়া হয়েছিল। ঠিক আছে, আর মনে থাকে না বা তুমি বললে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যায়, স্যার এটা বুঝতে পারছিল যে আপনি এই সাবজেক্টের টিচার হবেন। হ্যাঁ হ্যাঁ এইটা সাবজেক্টের টিচার হবে না। যাই হোক হোয়াট এভার, আমি জাস্ট তোমাদেরকে এই কথাটা বললাম কারণ ডিস্ট্রাক্ট আমি নিজে অনেক হয়ে যাই, তাই বলে যে ডিস্ট্রাক্ট হয়ে গেলে যে আমি পড়তে পারবো না এটা কিন্তু সলিউশন না। আমি কিন্তু তোমাদেরকে সবসময় এটাই বলি যে ক্লাসে কারো সমস্যা হলে বুঝতে আমার নিজের হইতো মানে সমস্যা হইতো, তো নিজে নিজে বাসায় পড়বা, নিজে নিজে বাসায় পড়লে আমার কাছে মনে হয় সব থেকে বেশি ফ্রুটফুল। আর তার চেয়েও বড় কথা মানে নিজে নিজে যখন আমরা পড়ি, যেমন আমি যখন কোনো স্যার ম্যাডাম যখন পড়াইতো, আমি ফার্স্ট টাইম যখন স্যার বলতো আমি তখনই বুঝতাম, বাট স্যার ম্যাডাম যখন আরো বার রিপিট করতে থাকতো আমার মনোযোগ চলে যেত। এটা আমার পার্সোনাল আমি এক্সপিরিয়েন্স থেকে বুঝতে, বাট অনেকের হচ্ছে স্যার ম্যাডামদের সাথে নোট করতে অনেক ভালো বুঝতো, এটা আমি আমার কাছে আমি খুবই এনভি করতাম যে আসলে এইভাবে বুঝতে পারলে তো আমার নিজের বুঝতে গিয়ে যখন এত সার্চ করা লাগতেছে, এত বার করে লাইন বাই লাইন করতে হচ্ছে, এই জিনিসটা আসলে হতো না। আর তোমাদেরকে তো এই যে ভিডিও গুলো, এটা তোমাদের যে অনেক একটা প্লাস পয়েন্ট। আমাদের সময় তো আসলে এই অপশনটা ছিল না, কারণ তখন মানে ক্লাস রেকর্ডও কেউ করতো না, অফলাইন ক্লাস হতো। বাট এটা হলে কিন্তু ভালো, পরীক্ষার আগে এরকম যদি কি লাগে অ্যাটলিস্ট স্যারের ক্লাসগুলো যদি মনে হয় যে ক্লাস ইম্পর্টেন্ট কিছু ছিল, আমি একবার ক্লাসটা গো থ্রু করলে যে তোমাদের তো এটা অনেক প্লাস পয়েন্ট। সিলেবাস আমি কমাই দিতেই পারি, সিলেবাস একেবারে কমাই দিতে পারি, বাট তোমরা তো কিছু শিখলা না তাহলে। কারণ আমি পার্সোনালি বিলিভ করি যে সিলেবাস না থাকলে স্টুডেন্ট পড়াশোনা করবে না। আজকে যদি এরকম হইতো যে প্রত্যেকটা ক্লাসের পর তোমরা আমাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছ, তার মানে আমি বুঝতেছি যে প্রত্যেকটা ক্লাসের পর তোমরা পড়তেছো, বা তোমাদেরকে আমি ক্লাস থ্রু আউট দ্য ক্লাস প্রজেক্ট করাইলাম, এই সিস্টেম যদি থাকতো তার মানে আমি বুঝতাম যে হ্যাঁ তোমরা পড়তেছো। ঠিক আছে, তোমাদের টার্মের সিলেবাস আমি কমাই দিলাম, সমস্যা নাই, তোমরা তো এই সাবজেক্টটা জানো। যেমন আমি তোমাদেরকে বলি, তোমাদের সিরিটি আমি ভাবছি এটা বলবো, তোমাদের ক্লাস টেস্ট গুলো আমি মানে ভালো যেই টপিকের উপর নিবো আমি চেষ্টা করবো সেই টপিক গুলো বাদ দিয়ে দিতে। ঠিক আছে, কিন্তু ধরো তোমরা কোনো ক্লাস টেস্ট ছাড়া বা হচ্ছে ক্লাস টেস্ট তো একটা বা দুইটা টপিকের উপর হবে, তারপর ধরো তোমাদের কোনো প্রজেক্ট বা এগুলো কিছু নাই, তাহলে আমি তোমাদের যদি টপিক বাদ দিই তোমরা পড়বেই না। আমি পড়াইছি কষ্ট হয়েছে সেটা তো পরের ইস্যু, তো জানবাই না জিনিসগুলা। আরো তোমাদেরকে বললাম যে এই টপিক গুলো আমরা অন্য কিছু কোর্সে পড়ছি যেটা হচ্ছে তোমাদের কোর্স গুলাই নাই। এগুলো তো খুবই ইম্পর্টেন্ট টপিক, আইপি কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ভালো টপিক। ঠিক আছে, তোমরা এই যে ওয়ারে পড়তেছো বা এখানে এগুলো যদি পড়ো, স্ট্যাটিস্টিক্স খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাদ তো দেয়াই যায়, বাদ দিলে তো আমার তো কোনো ক্ষতি নাই। আমি তো বললাম ছোট সিলেবাস হলেও আমি কোশ্চেন করতে পারবো, বড় সিলেবাসও আমি কোশ্চেন করতে পারবো, সমস্যা নাই। যাই হোক ক্লাসের টাইম নষ্ট হচ্ছে, আমি আর 10-12 মিনিট ক্লাস নিয়ে আজকে সেরে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মার্কভ মেথডটা দেখো, মার্কভ মেথডটা আমরা পড়ছিলাম। মার্কভ মেথড হচ্ছে ট্রানজিশনাল প্রোগ্রাম, আমি জাস্ট তুমি একটু
রিভিউ দিয়ে দেই, যেহেতু আমরা পড়ছিলাম, তোমরা হয়তো বা ওটা দেখলে মনে পড়বে। ট্রানজিশনাল প্রবাবিলিটি ছিল মার্কোভার। ট্রানজিশনাল প্রবাবিলিটি আমরা স্টেট কনসিডার করেছি, এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার প্রবাবিলিটি, এবং এখানে স্টেট কিন্তু একটা না, অনেকগুলো হতে পারে। যেমন এখানে জাস্ট একটা সিম্পল উদাহরণে দেখো, দুইটা স্টেটের কথা বলছে। একটা হচ্ছে যে কম্প্রেসার সিস্টেম অপারেটিং নরমালি, আর হচ্ছে কম্প্রেসার সিস্টেম ফেল করছে। এখন এই ফেইলটার মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ থাকতে পারতো। ভাগ কিরকম, যে ধরো হচ্ছে কম্প্রেসার, এখানে হয়তো বা ধরো কম্প্রেসারের এক্স্যাক্টলি কি ফেল করছে সেটা ভাগ থাকতে পারতো, সেরকম 4-5টা ভাগ থাকতে পারতো, যে কম্প্রেসারের এইটা ফেলের জন্য আমার সিস্টেম ফেল হয়েছে, বা আরেকটা সিস্টেম স্টেট থাকতে পারো যে কম্প্রেসারের অন্য একটা পার্ট ফেল হয়েছে। এভাবে কিন্তু ভাগও থাকতে পারে, ওটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়। আপাতত দেখো সবচেয়ে বেসিক যেটা, যে দুইটা সিস্টেম, একটাকে আমরা জিরো ধরতেছি। জিরো মানে হচ্ছে এখানে কিন্তু জিরো মানে ওই যে আমরা যেটা শূন্য মিন করছি সেইটা না, সিস্টেমকে ডিনোট করা যায়, একটা জিরো, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে সিস্টেম অপারেটিং নরমালি, আর একটা হচ্ছে ফেল হয়ে গেছে। ওকে, এই জিনিসটা যদি বুঝো, এই যে তোমাদের হচ্ছে দেখো যে ধরো টি সময় সিস্টেমটা আমি ধরে নিলাম এইখানে টি প্লাস ডেল টি, মানে ডেল টির সময় অতিক্রম হয়েছে, তারপরও সিস্টেমটা আমার এই জিরোতে কিভাবে আছে বা জিরোতে কিভাবে থাকবে, ঠিক আছে, সেটার প্রবাবিলিটি মানে থাকবে, মানে প্রবাবিলিটিটা বের করা। তার মানে টি প্লাস ডেল টি সময়ে সে এই সিস্টেমে আছে, সেটার প্রবাবিলিটি সমান সমান দেখো, সে যদি টি সময়ে থাকে আর ডেল টি সময়ের মধ্যে তার হচ্ছে ফেইলার প্রবাবিলিটি কত, এই যে ল্যামডা সি, ল্যামডা সি ইনটু ডেল টি, মানে তার হচ্ছে ওই ফেল করলেই তো সে এইখানে চলে যাবে। দেখ যদি সে ফেল করে, ফেইলার রেট যেটা দেওয়া আছে, ফেল করলেই সে এখানে চলে যাবে। তার মানে ফেল না করার যে প্রবাবিলিটি ওই ডেলটির সময়, সেটাই কিন্তু আলটিমেটলি তার দেখো হচ্ছে এই টি প্লাস ডেলটি সময় এখানে থাকার প্রবাবিলিটি। আচ্ছা, আমার কথাগুলো হয়তো একটু কনফিউজিং লাগতেছে, আমি নিজেই বলতেছি আমার মনে হচ্ছে কনফিউজিং। আমি আবার একটু বলি, দেখো একটা হচ্ছে আমি কিন্তু যেহেতু আমি এটা ধরতেছি, মানে সিস্টেম অপারেটিং নরমালি চিন্তা করতে, তার মানে আমি ধরতেছি যে সিস্টেমটা আমার শুরুতে ধরতেছি না, এটা সিস্টেমটা ধরো আমার টি সময় এখানেই ছিল। আর যদি টি সময় সে হচ্ছে মানে টি সময়ে যদি সে জিরো স্টেটে না থাকে, ওয়ান স্টেটে থাকে, তাহলে তো আর বের করে লাভই নাই। কারণ কি, কারণ আমার তো এখানে জাস্ট ফেল হয়েছে, রিপেয়ারের কোনো স্টেজ দেখে না। রিপেয়ারের স্টেজ দেখালে কিন্তু আমি বলতে পারতাম যে সে হচ্ছে টি সময়ে এখানেও তো থাকতে পারত, কিন্তু তারপর রিপেয়ার হিসাব করে, যে রিপেয়ার রেট হিসাব করে আমি বের করতে পারতাম যে তার মানে ডেলটি সময় সে রিপেয়ার হয়ে এখানে ব্যাক করার প্রবাবিলিটি কত, সেটাও যোগ হইতো। কিন্তু এখানে কিন্তু কোনো রিপেয়ার দেয়া নাই, শুধুমাত্র ফেইলার প্রবাবিলিটি হইলেই সে 1 নম্বর স্টেজে চলে যাবে। 1 নম্বর থেকে জিরোতে আসার কোনো স্কোপ নাই, জিরো থেকে একে যাওয়ার স্কোপ আছে। ওকে, তাহলে আমি ধরতেছি যে টি সময়ে সে এখানেই ছিল, টি সময়ে সে হচ্ছে জিরোতে ছিল। ওকে, জিরোতে ছিল, তারপর হচ্ছে তাহলে জিরো থেকে এখানে যাওয়ার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে ল্যামডা সি ডেলটি, এই ডেলটি সময়। তাহলে 1 থেকে সেটা যদি আমি মাইনাস করে দিই, তার মানে এই স্টেট থেকে এই স্টেটে যাওয়ার প্রবাবিলিটি ছিল এতটুকু, ল্যামডা সি ডেলটি ইনটু পি নট, ঠিক আছে। তাহলে 1 থেকে এটা মাইনাস করে দেই, আর পি নট মানে এটা আসলে পি নট থেকে এই যে জিনিসটা কিন্তু মাইনাস করতে আসলে এইটা, মাইনাস করতে এই জিনিসটা। ওকে, তাই এটা কমন নিয়ে 1 মাইনাস করে দিই। তো না যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে না যাওয়ার প্রবাবিলিটি আমার জিরো স্টেট, যাই হোক জিরো স্টেটেই থাকবে। তারপর দেখো টি প্লাস ডেল টি সময়, এখন পরে হিসাব করতেছি পি ওয়ান। পি ওয়ানটা হিসাব করা কিন্তু খুবই ইজি, কেন, পি ওয়ান টি প্লাস ডেল টি সময়ও সে পি ওয়ানে থাকবে। কিভাবে, একটা হতে পারে কি, সে হচ্ছে এখন পি ওয়ানেই আছে, পি ওয়ানে থাকলে তো সমস্যা নেই, কারণ পি ওয়ান থেকে কিন্তু সে আর পি জিরোতে ব্যাক করতে আপনার পারে। হ্যাঁ হ্যালো ম্যাম, আপনার নেটে মনে হয় সমস্যা করতেছে ম্যাম, কিছু কথা কাইটে আসতেছে। আচ্ছা আচ্ছা, যেটা বলছি ফার্স্টে যে কম্প্রেসার সিস্টেম অপারেটিং নরমালি, সেটা বুঝছিলা, মানে ওই যে জিরো স্টেটে যে ছিল, এটা কেন ছিল, এটা এটা কি বুঝতে পারছিলা ম্যাম? এই কথাগুলাই ম্যাম আইতে ম্যাম গেছিল, ওই কথাগুলো যে কাইটে আসতেছিল ম্যাম, একটু যদি আরেকবার রিপিট আবার করতেন রিপিট তাহলে ভালো করলে হতো আর কি। আপনি সবাই আচ্ছা বুঝতে ঠিক আছে, পারবে। আমি আচ্ছা বলতেছি, সমস্যা আচ্ছা আবারও বলতেছি। দেখো একটা হচ্ছে টি সময়ে টি সে হচ্ছে পি নটে ছিল। এখন বলতে পারো যে ম্যাডাম আমরা টি সময়ে পি নট ধরতেছি, টি সময়ে তো সে পি ওয়ানেও থাকতে পারতো। এখানে পি ওয়ান কেন ধরতেছি না, কারণ পি ওয়ানে থাকলে সে কিন্তু আমার পি জিরোতে ব্যাক করার কোনো স্কোপ নাই, কারণ এখানে কোনো রিপেয়ার রেট দেয়া নাই, শুধু পি জিরো থেকে সে পি ওয়ানে যাইতে পারবে, কারণ ফেল করলে সে হচ্ছে ওয়ানে চলে যাবে, ঠিক আছে। তাই আমরা ধরছি যে টি সময়ে সে পি নটে যদি থাকে সেটার প্রবাবিলিটি। আচ্ছা, এবং এই ডেলটি সময়ে তার ফেল করার প্রবাবিলিটি, তার মানে ধরো সে টি সময় হচ্ছে পি নট স্টেটে ছিল,
তারপর ডেলটি সময়ে তার একটা ফেল করার প্রবাবিলিটি আছে, কারণ ফেল করলেই সে একমাত্র হচ্ছে P1 এ চলে যাবে। তার মানে ওই P0 এ টি সময় যে P0 এ ছিল সেটা থেকে হচ্ছে আমার ফেল করার প্রবাবিলিটি যদি আমি বাদ দিই, তাহলে আমি বলতে পারি যে টি প্লাস ডেলটি সময়েও সে P0 এ থাকবে, সেটার প্রবাবিলিটি P0 এ না, সরি, 0 তে থাকবে, সেটার প্রবাবিলিটি হচ্ছে P0। ঠিক আছে, তাই কিন্তু এটা আমি এখানে লিখছি যে P0 টি প্লাস ডেলটি, মানে টি প্লাস ডেলটি সময় সে 0 স্টেটে থাকবে, এটার প্রবাবিলিটি সমান সমান আগের স্টেটে সে আগে ধরো টি মানে টি সময়ে সে 0 স্টেটে ছিল, তারপর 1 মাইনাস ল্যামডা সি ডেলটি, মানে হচ্ছে ওই যে ফেইলার হওয়ার প্রবাবিলিটি সেটা আমি সাবট্রাক্ট করে কিন্তু আমি এটা পাইছি। বুঝতে পারছো? এখন শোনা গেছে কথা ঠিক করে? জি ম্যাম, বোঝা গেছে। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা ইয়েতে চলে যাই। পরেরটা দেখো ইজি। পরেরটা কিভাবে ইজি? এখন ধরো P1 আমি হিসাব করতে গেছি, P1 এ বলতে পারো যে ম্যাডাম আমি তো P1 এ সিঙ্গেললি P1 লিখছি। সিঙ্গেললি P1 কেন লিখছি? মানে আমার ধরতেছি যে টি সময়ে সে P1 স্টেটে ছিল, টি সময়ে যদি সে P1 স্টেটে থাকে সে কিন্তু টি প্লাস ডেলটি সময় P1 স্টেটেই থাকবে। কারণ কি? কারণ P1 থেকে P0 তে যাওয়ার কোনো স্কোপ নাই। যাওয়ার স্কোপ নাই কি, এখানে কোনো রিপেয়ার দেখায় নাই। যদি রিপেয়ার দেখাইতো তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ, তাহলে তবে সে রিপেয়ার দিয়ে 1 থেকে 0 তে চলে যেতে পারতো, তাহলে না যাওয়ার প্রবাবিলিটি বের করতাম আগেরটার মতো। তাই এখানে কিন্তু এইটুকু জায়গায় এই যে দেখো P1 টি প্লাস ডেলটি, মানে ডেলটি সময় পরেও সে P1 এ থাকবে, এই প্রবাবিলিটি দেখো আমি অলরেডি একটা কিন্তু কনসিডার করছি যে টি সময়ও সে অলরেডি P1 এ ছিল। ঠিক আছে, এর সাথে কিন্তু কোনো কিছু মাল্টিপ্লাই না আগেরটার মতো। তারপরের সাথে কি আছে দেখো, তারপরের টুকু হচ্ছে এখানে যে আমি গুণ করছি না যেটুকু, যে ফেইল না করার প্রবাবিলিটি, আর পরেরটা কি, যে ডেলটি সময় সে ধরো P0 এ ছিল, সে ফেল করে আসছে। আগে যেরকম মানে ফেল না করে সে মানে ফেল করবে না, সে ওই 0 স্টেটেই থাকবে, আর পরেরটাতে জাস্ট ওই জিনিসটা গুণ করছে, মানে গুণ করে যোগ করে দিচ্ছি যে সে ফেল করে টি আমার হচ্ছে টি সময় 0 স্টেটে ছিল, ফেল করে সে চলে আসছে হচ্ছে 1 নাম্বার, সেটা হওয়ার প্রবাবিলিটি P0। তার মানে টি সময় সে তারপর সে ফেল করছে, পরে এটা হচ্ছে আমার P1 স্টেটে ডেলটি সময় পরেও P1 স্টেটে থাকার প্রবাবিলিটি। ঠিক আছে, যাই হোক আমার মনে হয় এটা বুঝতে পারার কথা, নাইলে তোমরা আগের লেকচারটা দেখবা। ঠিক আছে, এটা আমি যেটা বললাম আমার কথাটা আরেকবার চিন্তা করো, বুঝতে পারবা। আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা আমরা এটা কিন্তু নিয়ে একটা অ্যাসাইনমেন্ট নিছিলেন তো? হ্যাঁ দিছিলাম তো, ওটাই তো বললাম যে আজকে তো আমি তাই ভাবছি এটা খুব ফাস্ট চলে যাবো, আমি অ্যাসাইনমেন্টও দিছিলাম যেন তোমরা এটা বুঝতে পারো। আচ্ছা, তারপর দেখো, এবং তোমাদেরকে লাস্ট টাইম একটা শর্টকাটও শিখিয়ে দিছিলাম যে যদি আমি কঠিন কিছু দেই সবসময় এসে প্রুফ ওয়াইজ করে তুমি এখানে আসবা, তারপর ম্যাথ করবা, দরকার নাই, একটা শর্টকাট ছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক আমি এটা তাহলে একটু রিভাইজ করে দেই, আর তারপর আছে ক্লাস শেষ করে দিচ্ছি। তারপর দেখো, তারপর খুব ইজি যে এখান থেকে তুমি ডেলটিটা কি দেখো, আমার এখানে হচ্ছে ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশনটা একটু জাস্ট বলে দেই যে এখানে ক্যালকুলেশনটা, আচ্ছা ক্যালকুলেশনটা দেখো এখানে, এখানে হচ্ছে P0 টি প্লাস ডেলটি মাইনাস, ওখানে মাল্টিপ্লাই করে দিবা, মাল্টিপ্লাই করে এটাকে মাইনাস আকারে নিয়ে আসছি, আর এখানে হচ্ছে P0 টি ল্যামডা সি ডেলটি, তারপর ডেলটিটাকে এখানে এটাকে ভাগ করে দিলাম। তাহলে এই জিনিসটা আসলে কি, ডিফারেন্সিয়েশনের সূত্র হয়ে গেছে, সেই ডিফারেন্সিয়েশনের সূত্রটা এখানে লিখছি। ঠিক আছে, এখন আমরা যাই, এই যে দেখো এই ডিফারেন্সিয়েশনের সূত্রটা এখানে লিখছি। ঠিক আছে, লিখে দেখো মাইনাস ল্যামডা সিপিও, পরেরটাও সিমিলারলি করে এটা আসছে। ওকে, পরেরটা সিমিলারলি করে এটা আসছে। এবং দেখো আমরা এট টাইম টি সমান 0 তে আমরা ধরে নিই অলওয়েজ 0 সময়ে সে অবশ্যই ঠিকভাবে চলতেছিল, অপারেটিং নরমালি, তার মানে 0 স্টেটে থাকার প্রবাবিলিটি 1, আর P1 স্টেটে থাকার প্রবাবিলিটি তখন 0। এটা কেন ধরলাম, কারণ হচ্ছে আমরা এখানে ল্যাপ্লাস ইউজ করছি। ল্যাপ্লাসে কিন্তু যখন ডিফারেন্সিয়েশন আমরা ইউজ করি তখন সূত্রটা এরকম হয় যে ধরো এটার ক্ষেত্রে হবে এস পি নট এস মাইনাস পি নট, এরকম হয় তারও। এরকম, ঠিক আছে, এটার সূত্রটা এরকম আছে, এরকম এস পি নট এস মাইনাস হচ্ছে 0 তে এই পি নট এর ভ্যালু কত ছিল। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা সি পি নট, ঠিক আছে এরকম। আচ্ছা, তারপর এখানে আমি যেটা মাত্রই ধরলাম যে 0 সময়ে তো সে অবশ্যই মানে ভালোভাবে চলতেছিল, তার মানে এইটুকু আসবে 1। ঠিক আছে, এখানে 1 বসাই দিলাম। তারপর জাস্ট দেখো, তারপর পাশে থেকে এই পাশে এনে হিসাব
ওখান থেকে কিন্তু আসলে এই জিনিসটা আসে না, ওয়ানটা খুব আসলে যেটা আসে পি নটের ভ্যালুটা এখানে দরকার হয়, পি নটের ভ্যালুটা চলে আসে। তারপর এখানে কি করছে, তোমাদের কিন্তু এই পুরো লাগবে না পড়া, ঠিক আছে? সার্টেন পোর্শন পর্যন্ত, যেমন এই পর্যন্ত তোমরা অটোমেটিক বের করতে পারবে, শর্টকাট যেটা বলছিলাম। নেক্সট ক্লাস সমস্যা নেই, আবার বলে দিব। তারপর ওখান থেকে জাস্ট এইটুকু করে নিতে হবে, ঠিক আছে? এটুকু করে নিয়ে তারপর কি দেখো, তারপর জাস্ট ইনভার্স ল্যাপ্লাস। ইনভার্স ল্যাপ্লাস এটার ক্ষেত্রে হবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা সিটি, আর এটার ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে কি করে নিতে হবে, এটার ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে ওই যে কি বলো এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়। ল্যাপ্লাসের তোমাদের একটা নিয়ম ছিল, কারণ এটা ডিরেক্ট কোনো ল্যাপ্লাস নাই, সূত্র নাই। তো পার্শিয়ালে কনভার্ট করে এই যে দেখো এই সূত্রটা আসছে, ঠিক আছে? এই সূত্রটা আসার পরে তারপরে এখন দেখো, এখন তুমি বলতে পারো ম্যাডাম আমরা এত সূত্র কেন বললাম, এত সূত্র পড়ার কারণ হচ্ছে তোমাকে এরকম একটা সিস্টেম দিয়ে তোমাকে কিন্তু পরীক্ষায় ম্যাথ আসতে পারে, ঠিক আছে? এরকম ম্যাথ আসলে সমস্যা নেই, টাইম দেওয়া হবে। এই দেখো এই যে এই ম্যাথটা, এখানে কিন্তু একটা ম্যাথ আসছে, এবং এই সিস্টেমটা এটা কত কমপ্লিকেটেড একটা সিস্টেম। এখানে ম্যাথ এসে যদি তোমাকে বলে যে এটার হচ্ছে ফেল করার প্রবাবিলিটি কত বা এটার রিলায়েবিলিটি কত, তখন তুমি কিভাবে বের করো? তখন তোমাকে কিন্তু এখন এই যে সূত্রটা পড়লা এটা মুখস্থ করে কিচ্ছু হবে না, কারণ এটা হচ্ছে এই সিস্টেমের ক্ষেত্রে সূত্র। তারপর হচ্ছে তোমার এই সিস্টেমের ক্ষেত্রে সূত্র চেঞ্জ হয়ে যাবে, তাই কিন্তু তোমাদের এটা একটা আলাদা ক্লাসই নিছিলাম মার্কোভের উপর, ঠিক আছে? যাই হোক, তোমরা হচ্ছে আবার একটু রিভিউ করো, ঠিক আছে? এখানে এই ম্যাথ গুলো এরকম, আমাদের এই চ্যাপ্টারে মার্কোভের এটা তো আর আগের পড়া আসলে, ফল্ট ট্রি অ্যানালিসিসটা পড়লে শেষ, ওটা নেক্সট দিন পড়াবো, ঠিক আছে? আজকে শেষ করে দিই, সমস্যা নাই। সবাই একটু মার্কআপটা দেখো, নেক্সট দিন এটা আরেকবার একটু রিভিউ করে দিয়ে এটা আমি তাই এই জিনিস তোমাদেরকে হাতে লিখে পড়াইছিলাম, কারণ বইয়ে হচ্ছে অনেক লাইন স্কিপ করা থাকে, ঠিক আছে? হাতে লিখে পড়াইছিলাম কারণ হচ্ছে তোমার এখানে প্রত্যেকটা লাইন কিভাবে আসছে এটা তাদের বোঝানোর জন্য। আর কারণ এগুলো ল্যাপটপে টাইপ করতে অনেক টাইম লাগে, এর থেকে হাতে লিখতে বেশি কম টাইম লাগে, তো তোমাদের হাতে লিখে পড়াইছিলাম, ওই নোট গুলো দিয়ে দিছিলাম পিডিএফ করে, ঠিক আছে? তোমরা একটু দেখো ওগুলা, এই মার্কআপটা কিন্তু ইম্পর্টেন্ট, আজকে যেটা পড়াইলাম আজকে টপিকটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদের আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? আচ্ছা ম্যাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ম্যাম।